তো আমরা তাহলে শুরু করি আমাদের আলোচনা, ঠিক আছে? এটা আমি একটু ধরে ধরে পড়াই, কারণ ২ পাতা আছে, বেশি নেই। দেখো ২ পেজ, ৩ পেজ আছে, শেষ হয়ে যাবে একদিনে, ঠিক আছে? এবং এক্সপ্লেইন করতে করতে যাবো। আমি চাইলে অনেক কিছু বলতে পারি ওরাদি, বাট এটা ধরে বললে আরো অনেক কিছু যেগুলো মিস হয়ে যাবে হয়তো, সেগুলো আর হবে না। আমি একটু ডিটেলসে বলতে চাইছি। 67 পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে, সরি পিডিএফ এর পেজ নাম্বার নয় এটা, 67 বইয়ের পেজ নাম্বার। আর যদি পিডিএফ এর পেজ বলো তাহলে 112, 112তে আছে। দেখো কেয়ার ওয়ার্ক বেসিক্যালি আমরা জানি যে কতগুলো ওয়ার্ক, যেমন তার আগেই মানে তোমাদের সিলেবাসে কেয়ার ওয়ার্ক নাম্বার বিতে রয়েছে, 3-এর বি। 3-এর এতে রয়েছে ভিজিবল এবং ভিজিবল অ্যান্ড ইনভিজিবল ওয়ার্ক, রাইট? ভিজিবল কথার অর্থ হচ্ছে দেখলে আমরা দেখতে পাই, ইনভিজিবল কথার অর্থ হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না, গোপন থাকে যেগুলো। ফ্যানটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো গোপন থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি গোপন থাকে, মানে গোপন সবার আগে কি থাকে না সেটা আগে বুঝে নাও, তাহলে গোপন কোনগুলো থাকে সেটারও একটা তোমরা ধারণা পাবে। আমি বলবো যদিও তোমাদের ওটা ভিজিবল এবং ইনভিজিবল ওয়ার্ক আমি তোমাদের পড়াবো যদিও, আর শুরুতে এটা আসলে এটা আমি পড়িয়ে দিই। হ্যাঁ, কেয়ার ওয়ার্ক বি নাম্বারে রয়েছে, দেখো, ঠিক আছে? তো এখানে তোমরা জানবে যে যেমন আমরা বাইরে যে সমস্ত কাজগুলো করি, বাড়ির বাইরে যে সমস্ত কাজগুলো করা হয়, বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে সেটা যে বাইরে, বাড়ির বাইরে যে সমস্ত কাজগুলো করা হয়, বা তার থেকেও আরো সহজভাবে বলতে পারো যে সমস্ত কাজগুলো করলে একটা রেমুনারেশনস পাওয়ার একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট জড়িয়ে আছে, সেটাকে আমরা ভিজিবল ওয়ার্ক বলছি। যেমন উদাহরণ হতে পারে যে যেমন বাড়ির বাইরে তুমি ইন্ডাস্ট্রিতে লেবার হিসেবে কাজ করতে যাবে, এগ্রিকালচারাল সেক্টরে তুমি ফার্মার্স হিসেবে বা লেবার হিসেবে কাজ করবে তুমি সেখানে। তুমি বাড়ির বাইরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে জব করছো, বিভিন্ন ধরনের কালার জব আছে, ব্লু কালার জব, হোয়াইট কালার জব, বিভিন্ন ধরনের কালারেবল জব আছে। তো সেগুলো তুমি করছো সরাসরি, সেখান থেকে তোমার একটা রেমুনারেশন আসছে, একটা মান্থলি ইনকাম তোমার সেখান থেকে আসছে। টিভিতে, মিডিয়াতে এগুলোর একটা বেতন আছে, আমরা জানি এগুলো সবসময় আমরা দেখতে পাই, এগুলো চোখে দেখা যায়, এগুলোর জন্য বেতন পাই আমরা, এবং এগুলো বাড়িতে বসে থেকে হয় না। এটা করার জন্য তোমাকে বাড়ির বাইরে প্রবেশ করতে হয়। সো ইউ হ্যাভ টু স্টেপ আউট ফ্রম ইউর হোম, only then you can achieve this kind of job. সো যখন আমরা ভিজিবল ওয়ার্ক বলছি তাহলে দুটো বিষয় জুড়ে আছে এটার সঙ্গে। একটা হচ্ছে যে ভিজিবল ওয়ার্ক মানে হচ্ছে সেটা প্রথম শর্তটা রেমুনারেশন ট্র্যাডিশনাল, সেকেন্ড শর্ত হচ্ছে ইট ইজ নট অ্যাভেলেবল ইনসাইড দ্য হাউস বাট ইট ইজ আউটসাইড দ্য নট হাউস, হোম। হাউস বলবো না, হাউস তো এটাও একটা হাউস, বাট এটা একটা কমার্শিয়াল হাউস হতে পারে। সো হাউস নয়, এটা হোম, হোমের বাইরে তুমি যদি কিছু পাও, হোমের বাইরে যদি কিছু পাচ্ছ তাহলে সেটাকে হচ্ছে ভিজিবল ওয়ার্ক বলছে। তো টিচিং এর কাজ, তাই তো, মিডিয়ার কাজ, লেবারের কাজ, ম্যানেজারের কাজ, এই সমস্ত কাজগুলো যেগুলো আমরা বেতন পাই সেগুলোকে বলা হচ্ছে কিন্তু ভিজিবল ওয়ার্ক। ইনভিজিবল ওয়ার্ক কোনগুলো? ইনভিজিবল ওয়ার্কগুলো হচ্ছে সেই সমস্ত কাজ যেগুলোর জন্য তুমি রেমুনারেশন ট্র্যাডিশনালি, মানে ট্র্যাডিশনাল কনসেপ্টে বলছি, যে তুমি পাও না, তোমাকে বেতন দেওয়া হয় না, ইউ আর নট পেইড for that job, right? And this kind of job mostly available in private sphere, you can say, অর্থাৎ বাড়ি বলতে পারো। বাড়ি, আমি বাড়িতে যে কাজগুলো করি তার জন্য আমাকে কেউ বেতন দেয় না। লাইক আমি আমার কথা বলছি না অ্যাজ আ পুরুষ, একজন মেল হিসেবে আমি বলছি না, একজন মহিলা হিসেবে বলছি। কারণ পুরুষকে বাড়ির ভেতরে কিছু করতে হয় না, করতে হয় ট্র্যাডিশনালি পুরুষকে বাড়ির ভেতরে করতে হয় না। আমাদের এখানে ডিভিশন অফ লেবার বলতে পারো, যে এটা বাইরের কাজ আর বাড়ির বাইরে কাজ, এই দুটোকে এইভাবে ডিভাইড করা হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে পাবলিক জব আর একটা হচ্ছে প্রাইভেট জব। তো আমারটা হচ্ছে প্রাইভেট জব, আমি যদি বাড়িতে কিছু করি ইটস টোটালি এ প্রাইভেট জব, তুমিও করলে সেটা প্রাইভেট জব হিসেবে ট্রেডিশনালি কনসিডার হয়। এখন কথা হচ্ছে যে বাড়ির ভেতরে তুমি ট্রেডিশনালি করছো কি করছো, প্রশ্ন। তুমি করছো যেটা, সেটা হচ্ছে যে তোমার বাড়িতে তুমি রান্না বান্নার কাজ করছো, তোমার মা ধরে নাও যেগুলো করে,
মা চাকরি করে, তো মা তাহলে রান্না বান্নার কাজ করছে, মা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছে, তোমাদের জন্য খাবার সার্ভ করছে, সেই প্লেটসগুলো পরিষ্কার করছে, ক্লিন রাখার চেষ্টা করছে, সমস্ত কিছু করছে, এবং তোমাদের বলতে পারো সাইকোলজিক্যাল একজন মোটিভেটর হিসেবে কাজ করছে, তোমাদের ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে চিন্তা ভাবনা করছে, ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে চিন্তা ভাবনা করছে যে ইউ শুড ইউ শুড অলওয়েজ ইউ শুড অলওয়েজ স্টে ফিট, রাইট? তো এটা চিন্তা ভাবনা করছে। তো এটার জন্য ওনাকে কি করতে হয়, বেসিক কিছু এডুকেশন ওনার থাকতে হয়, এবং সেটা ওনার আছে বলেই এই সমস্ত কাজগুলো উনি সুন্দরভাবে করে যাচ্ছেন। তাহলে করে কি করছেন, করে আমরা মোস্টলি আমরা দেখতে পাই যে তিনি এটা পুরুষদের জন্য করেন, মহিলাদের জন্য যে খুব বেশি করে তা কিন্তু নয়, কারণ তাদের ডিসিপ্লিনটা একটু আলাদা, তাদের ডিসকোর্স আলাদা, তাদের একাডেমিক্স আলাদা, তাদের ডিসিপ্লিন আলাদা, সমস্ত কিছু আলাদা। তো পুরুষদের জন্য বেসিক্যালি আমরা দেখতে পাই তার এফোর্টসটা একটু বেশি থাকে মেয়েদের থেকে, পুরুষদের জন্য এফোর্টসটা তার বেশি থাকে। এটা যে উনি ইন্ডিভিজুয়ালি করছেন তা নয়, অ্যাকচুয়ালি উনি একটা আইডিয়াকে কিন্তু ট্র্যাডিশনালি ক্যারি করছেন, একটা আইডিয়াকে ট্র্যাডিশনালি ক্যারি করছেন। সেই আইডিয়াটা হচ্ছে যে একটা ফেমিনিস্ট আইডিয়া, সরি একটা প্যাট্রিয়ার্কাল আইডিয়া, পুরুষতান্ত্রিক একটা 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 আইডিয়াকে তিনি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছেন, যে সেখানে এটাই তাকে শেখানো হয়েছে যে তুমি বাড়ির ভেতরের কাজগুলো করবে, এবং এই সমস্ত কাজগুলো করবে যেগুলোর জন্য তুমি বেতন পাবে না, তোমাকে কেউ বেতন দেবে না, ইভেন তুমি আমাকে খাইয়ে দাইয়ে বাড়ির বাইরে পাঠাচ্ছ, মানে তোমার বাবার কথা বলছি, হাজবেন্ড ওনার যিনি আছেন, বা পুরুষ মেম্বার যারা আছেন সদস্য, যারা হচ্ছে বাড়ির বাইরে জব করতে যায়, তো তারা যখন ইন্ডাস্ট্রিতে যায় কাজ করে, তখন তাকে তার কাজের জন্যই শুধু পারিশ্রমিক দেওয়া হয়, তার রেমুনারেশনসটা দেওয়া হয়। তাকে কোনো রকম ভাবে যিনি খাইয়ে দাইয়ে ওনাকে পাঠিয়েছেন, জামা কাপড় আয়রন করে পাঠিয়ে পরানোর ব্যবস্থা করেছেন, ওনার জন্য হয়তো উনি ফিরে গেলে বিছানাটা রেডি রেখেছেন, যে সেখানে আরাম করে তিনি একটু রেস্ট নিতে পারবেন, ঘুমোতে পারবেন, সকালবেলা থেকে শুরু করে মানে সারাদিন উনি বাড়িতে থাকলে যা যা ওনার প্রয়োজনীয়তা পড়ে, এবং বাড়ির বাইরে গেলেও ইভেন যে ওনার যে লাঞ্চ বা টিফিনের ব্যবস্থা হয়তো উনি প্যাকেট করে পাঠিয়ে দিয়েছেন, তো সেগুলোর ব্যবস্থা যিনি করেছেন ওনার জন্য কিন্তু কোনো ধরনের রেমুনারেশন ওনার কাজের সঙ্গে ইনক্লুড করা হয় না। এটা হচ্ছে আমাদের সোসাইটির একটা প্যাট্রিয়ার্কাল একটা বলতে পারো যে একটা হচ্ছে ফর্ম, বা বলতে পারো যে একটা পাবলিক সেক্টরটাকে এইভাবেই তৈরি করা হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ট্র্যাডিশনাল আইডিয়াকে উনি ক্যারি ফরওয়ার্ড করছেন, যেটা প্যাট্রিয়ার্কি তৈরি করে দিয়েছে, পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করে দিয়েছে, সেই সমাজের আইডিয়াটাকে তিনি ক্যারি ফরওয়ার্ড করছেন, হয়তো উনি জানেনও না। তোর মাকে গিয়ে যখন এই কথাগুলো আজকে তুমি বলবে যে জানো আজকে এই জিনিসগুলো পড়িয়েছে, উনি হয়তো অবাক হবে যে এগুলো এইভাবে আবার এক্সপ্লেন করা যায় কখনো, মানে আমরা ভাবি না কখনো। যদিও এটা আমি ক্লাসের শেষে আমি বিপরীত একটা আইডিয়া আছে সেটাও তোমাদের বলবো, কারণ ওটাও অ্যাটলিস্ট জানা উচিত, আদারওয়াইজ তুমি হয়তো ওয়ান ওয়েতে চলে যাবে, তুমি হয়তো তোমার মধ্যে হিউম্যানিটেরিয়ান যে ভ্যালুসগুলো আছে, হিউম্যানিস্টিক ভ্যালুস যেগুলো আছে সেগুলো তোমার মধ্যে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি চাই না সেটা হোক, আমি সেই আইডিয়াটাও তোমাকে বলবো সবার শেষে এসে, যে বিপরীত ধর্মীয় একটা ভ্যালু আছে সেটা কি। বাট আমাদের আলোচনা ওটা নয়, আমাদের আলোচনা হচ্ছে এটা যে কেয়ার ওয়ার্ক। তাহলে বাড়ির ভেতরের যে সমস্ত কাজগুলো সেগুলোকে আমরা কি বলছি, বাড়ির ভেতরের কাজগুলোকে আমরা বলছি সেগুলো হচ্ছে যে ইনভিজিবল ওয়ার্ক। কেন? তার জন্য তুমি কেউ তাকে রেমুনারেশন পে করছে না, তোমার বাবাও তাকে সেভাবে পে করতে হয় না, যে মান্থলি যেমন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে গেলে মান্থলি তার অ্যাকাউন্টে যেমন একটা স্যালারি ঢুকে যায় অটোমেটিক, তার জন্য তাকে হাত পাততে হয় না যে আই ওয়ান্ট মাই স্যালারি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, তো সেটা তাকে করতে হয় না। যেমন তোমার মাকেও কিন্তু মানে যে এটা করতে হয় না তা নয়, তোমার মাকে কিন্তু হাত পাততে হয়। ইন দ্য সেন্স যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তাকে বলতে হয় যে আমার অমুক প্রয়োজন পড়েছে টাকা দাও, তমুক প্রয়োজন পড়েছে টাকা দাও, এটা করব ওটা করব সেটা করব, তার জন্য আমাকে টাকা দাও। তো টাকা তোমাকে তোমার মায়ের কাছ থেকে, মানে আমি কোনো একটা ফ্যামিলির কথা বলছি না, তোমার মা মানে আমি মানে বা এটা যেটা বোঝাতে চাইছি হচ্ছে তোমার মা হচ্ছে একটা একটা ব্যক্তি হতে পারেন, বাট আমি পুরো আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করছি ওনাকে দিয়ে, যে পুরো সোসাইটিটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা মাই তাই করেন, প্রত্যেকটা মহিলাই বাড়িতে তাই করেন, তার হাজবেন্ডের কাছ থেকে বা তার ছেলেদের কাছ থেকে তিনি কি করেন, তার যে হাত খরচা যেটা প্রয়োজন পড়ে সেটা তিনি চেয়ে নেন, এবং যেটা হয়তো তারা নিজেরাও দেন সেটা হয়তো সাফিসিয়েন্ট নয়, এটাও হতে পারে। তো যাই হোক, আমরা তাহলে দেখছি তার একটা রেমুনারেশনস নেই, তাহলে রেমুনারেশনসটা তাকে চেয়ে নিতে হচ্ছে। এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ইরেলিভেন্ট কিছু বলছি না, কাজে ভালো করে ধ্যান দেবে। এই যে আমি চেয়ে নিচ্ছি আর পাচ্ছি অটোমেটিক, দুটোর মধ্যে পার্থক্য আছে বিশাল বড়।
পার্থক্য আছে। তো এগুলো বুঝতে হবে ভালো করে, যে তাহলে তাকে চেয়ে নিতে হয়, এবং যদি তিনি অটোমেটিকও পাচ্ছেন তাহলেও সেটা সাফিসিয়েন্ট নয়, কারণ ওনার কতটা প্রয়োজন সেটা কিন্তু ক্যালকুলেট যে আগে থেকেই করে রাখা হয়েছে এবং নির্দিষ্ট টাইম ওনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নট লাইক দ্যাট, এটা কিন্তু হয় না। তো ফলে আমরা দেখতে পাচ্ছি কি, যে যেহেতু তিনি রেমুনারেশনস পাচ্ছেন না তার লেবারের, ফলে আমরা দেখতে পাচ্ছি সেটা এক প্রকার তার কাজটাকে ইনভিজিবল ধরেই নেওয়া হয়েছে, অদৃশ্যমান হয়ে গেছে। যদি সেটা তার জন্য তিনি বেতন পেতেন তাহলে ভিজিবল হতো যে কাজ করেছেন উনি, তাই পারিশ্রমিকটা ওনাকে দেওয়া উচিত, কিন্তু উনি কাজ করেছেন কিন্তু পারিশ্রমিক পাচ্ছেন না, তখন সেটা হয়ে যায় ইনভিজিবল ওয়ার্ক। এবং এই কাজগুলোর মধ্যে এই যে বাড়ির ভেতরে যে কাজটা, এটাকেই বলা হচ্ছে বয়স্কদের দেখাশোনা, ছোটদের বড় করে তোলা, তাদের ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে চিন্তা ভাবনা করা, সাইকোলজিক্যাল মোটিভেটর হওয়া থেকে শুরু করে যা যা কিছু তারা কাজ করছেন, এটাকে বলা হচ্ছে কেয়ার ওয়ার্ক। বোঝা গেল? বয়স্কদের দেখাশোনা করা, হ্যাঁ, তাদের সাইকোলজিক্যাল কন্ডিশন থেকে শুরু করে ফিজিক্যাল ওয়েলবিং সমস্ত কিছু দেখাশোনা করা, এটা হচ্ছে কিন্তু কেয়ার ওয়ার্কের মধ্যেই পড়ছে। যে তোমাকে বিয়ে করে নিয়ে আসা হয়েছে বিকজ আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার বাড়িতে বয়স্ক গার্জিয়ানসরা আছে, আমি তো বাড়ির বাইরে থাকি, তুমি তাদের দেখবে। সো তোমাকে সেই কারণেই নিয়ে আসা হয়েছে বাড়িতে, যে তুমি বাড়ির আমাদের একজন মেম্বার হিসেবে এসো, তুমি আমার বাড়ির গৃহকর্ত্রী হিসেবে এসো, তুমি এসে এগুলোই করবে, তোমার এটাই জব। তাহলে এই সমস্ত কাজগুলো যেগুলো সার্ভিস, যে সার্ভিসগুলো উনি বাড়ির ভেতরে দিচ্ছেন, তাহলে এটাকে বলা হচ্ছে কেয়ার ওয়ার্ক বা কেয়ার সার্ভিস বলতে পারেন। এটার জন্য উনি বেতন পাচ্ছেন না এবং তাহলে এর গণ্ডিটাও হচ্ছে বাড়ির ভেতরে, তাহলে দুটো জিনিস এখান থেকেও বেরিয়ে আসলো অপোজিটে। তাহলে এখন কেয়ার ওয়ার্ক নিয়ে যদি আমরা এখানে আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো? কেয়ার ওয়ার্ক নিয়ে যদি আমরা এখানে আলোচনা করি তাহলে তুমি দেখতে পাবে যে এখানে দেখো কি বলেছে, এবার আমি টেক্সটে ঢুকছি, বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে গেলে। কেয়ার ওয়ার্ক নিয়ে এবার এখানে কি বলেছেন দেখো। Care work refers to the labor associated with the meeting with physical, emotional and developmental needs of others. যে অন্যের যে ফিজিক্যাল, শারীরিক, ইমোশনাল এবং ডেভেলপমেন্টাল চাহিদাগুলো যেগুলো আছে সেগুলোকে যখন পূরণ করার কাজ হচ্ছে বা পূরণ করার চেষ্টা হচ্ছে, সেটার সঙ্গে জড়িত এই সমস্ত আইডিয়াগুলোকে কেয়ার ওয়ার্ক হিসেবে কনসিডার করা হচ্ছে। কেয়ার ওয়ার্ক টেক্স প্লেস ইন হোমস, বলে দিয়েছে হোমস, এটা হাউস নয়, হোম হয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝবে, পার্থক্য আছে এগুলোর কিন্তু। এক্সাম্পলস বলছে দ্য কেয়ার অফ চিলড্রেন অর এল্ডার্স অ্যান্ড ইন ইনস্টিটিউশনাল সেটিং সাচ অ্যাজ নার্সিং হোম। ইনস্টিটিউশনও আছে, ইনস্টিটিউশনও কিছু আছে সেখানেও তারা কেয়ার করে, যেমন নার্সিংয়ের কাজটা মেয়েরাই করছে, সেখানে এখনো পর্যন্ত ছেলেদের প্রবেশটা কিন্তু খুব কঠিন, মানে তুমি কোনো ছেলে নার্স দেখতে পাবে না। আছে, শুরু হয়েছে। আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন সেখানে আমার ট্রিটমেন্ট, মানে আমার যা নার্সিংয়ের কাজ যারা করেছে সেটা মেল নার্স ছিল, দেখতেও খুব সুন্দর ছিল ছেলেটি, জম্মু কাশ্মীরের ছেলে ছিল, হাইট খুব সুন্দর, দেখতেও খুব ফর্সা এবং ভীষণ স্মার্ট, মানে কথা বলাতেও স্মার্ট, সব দিক থেকেই মানে ভীষণ ভালো। যাই হোক, নার্সিংয়ের জন্য ভীষণ ফিট বলা যেতে পারে। যে আমরা কি হয় মানে জেনারেলি যদি কোনো একজন স্বাস্থ্য সবল মানে সুস্থ মানুষ, হেলদি মানুষ এসে যদি তোমাকে ট্রিটমেন্ট দিচ্ছে, তাহলে তুমি তার কখনো সেই ওই ফেসটা দেখে, ফিজিক্যাল স্ট্রাকচার দেখেও না একটা অ্যাট্রাকশনস কাজ করে। কি ধরনের অ্যাট্রাকশনস? মানে সেটা নেগেটিভ কোনো অর্থ না, অ্যাট্রাকশনস মানে তুমি হ্যাপিনেস ফিল করবে ওকে দেখে, একটা সাইকোলজিক্যাল মোটিভেশন কাজ করবে তোমাকে, যেখানে আমিও ওই রকম চাইলে বোধহয় সুস্থ হয়ে উঠতে পারি, ওর মতো আমিও হয়তো একটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করতে পারি, এই ধরনের একটা মোটিভেশন কাজ করে। প্লাস তার কথা বলা এবং তার কাজের যে স্টাইল, সেগুলোও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাকে ইন্সপায়ার করছিল যে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমিও কিন্তু ওর মতো এইরকম একটা মানে স্মার্টনেস নিজে হয়তো অ্যাচিভ করতে পারি, আমি চেষ্টা করলেই হয়তো এরকম কিছু শিখতে পারি যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে, যেটা আমাকে করছিল। সো অবভিয়াসলি এটা গুড নেচার একটা হিউম্যান বিং এর বলা যেতে পারে। তো স্বাভাবিকভাবে এই নার্সিং এর কাজগুলোতে এটা হয়তো রিসেন্ট এসেছে, আমি তোমাকে এটা মানে তুমি পশ্চিমবঙ্গের যতগুলো হসপিটাল আছে তার মধ্যে হয়তো 2% 3% হসপিটালে তুমি মেল নার্স পাবে, বা গোটা ভারতবর্ষের মধ্যেও রেশিওটা হয়তো এখানে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 6 to 7% যেতে পারে, তার বাইরে হয়তো যাবে না। তাহলে বাকি এবং এটা তাও রিসেন্ট ডেভেলপমেন্ট, এটা এমন নয় যে অনেকদিন ধরে হচ্ছে, এই সমস্ত টপিকগুলো ডিসকাশন হচ্ছে বলে এগুলো হচ্ছে। তাহলে তুমি দীর্ঘদিন ধরে দেখবে যে এই ফিল্ডটাতে মেয়েদের একটা কিন্তু একটা পার্টিসিপেশনস আছে, বা বলতে পারো ডমিনেশনস আছে। কিন্তু ডমিনেশনস শব্দটা আমি এখানে খুব একটা ব্যবহার করতে চাইবো না, কারণ ডমিনেশনস মানে তার একটা পাওয়ারকে সেটা ডিনোটস করে, বাট এটা ডমিনেশনস নয়, এখানে হচ্ছে কাইন্ড অফ এক ধরনের তারা ফোর্সফুলিও এখানে কিন্তু প্রবেশ করেছে, মানে তারা বাধ্য, তাদের কাছে অন্য কোনো অপশনস নেই, দেয়ারফর দে হ্যাভ টু গো অনলি টু দিস জব। তো তারা নার্সিং এর কাজটাতেই বেশি আসে।
চাইল্ড কেয়ার সেন্টার্স, বিভিন্ন যে চাইল্ড কেয়ার সেন্টার্স গুলো আছে, বিশেষ করে এগুলো আমাদের দেশে বড় বড় সিটিজ গুলোতে পাবে তুমি। আমি জানি না কলকাতা আছে কলকাতা আছে কিনা, বাট হ্যাঁ আমেরিকাতে আছে বা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলিতে কিন্তু আছে যে চাইল্ড কেয়ার। কেন? কারণ বাবা মা দুজনেই হচ্ছে জবে চলে গেছে। বিশেষ করে বম্বেতে হয়তো থাকতে পারে, কারণ বড় বড় সেলিব্রিটিসরা যারা আছে, যারা হয়তো আহ, সরাসরি তারা নিজেদের জবে তারা প্রবেশ করেছে বা করে দীর্ঘদিন ধরে, তো তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য কিছুগুলো এরকম চাইল্ড সেন্টার্স আছে, সেখানে কিছু মহিলা গিয়ে সেখানে কিন্তু তারা দীর্ঘদিন ধরে সেবাগুলো দিচ্ছে। তো ডেভেলপ কান্ট্রিজগুলিতে এগুলো ভীষণ রকমভাবে আমরা দেখতে পাই, এবং সেখানেও তুমি একটা জিনিস দেখবে যে একটা একটা ডিজিটাল একটা 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 জিওগ্রাফিক্যাল সেখানে একটা ডিভিশনস দেখতে পাবে। এই যে চাইল্ড কেয়ার গুলো ওখানে হয়, নার্সিং এর কাজগুলো ওখানে হয়, তুমি দেখতে পাবে যে এগুলো হচ্ছে যেহেতু সোসাইটিতে কনসিডার করা হয় এক প্রকার, ওই রকম একটা বড় সমাজে কনসিডার করা হয় এক প্রকার এগুলোকে এইরকম ভাবে যে এগুলো হচ্ছে লিস্ট ভ্যালুয়েবল জব, কম গুরুত্ব পায়। ফলে তুমি ওখানে আবার নোটিশ করবে যে এই সমস্ত জবগুলো এই ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে, আন্ডার ডেভেলপ কান্ট্রিজ যেগুলো আছে, সেখানকার মহিলারা গিয়ে ওখানে কিন্তু করেন, মানে ওখানে গিয়ে করেন। তো কেন? কারণ তাদেরকে বেতন কম দিলেও তারা চলে যায়, কারণ এখানে যা বেতন পায় সেখানে তো 5,000 4,000 টাকাতে কাজ করে, অনেক 8,000 10,000 12,000 14,000 কাজ করে। সেই তুলনায় যদি সে ওখানে 28,000 টাকা মাস পায়, 30,000 টাকা মাস পায়, কিংবা 50,000 টাকা মাস পায়, ওদের ইকোনমির হিসেবে সেটা কিন্তু অনেকটাই কম, ওদের হিসেবে অনেকটাই কম। তাহলে অনেক কম টাকাতে তাদেরকে সেখানে খাটানো যেতে পারে। তো এই ধরনের ডিভিশনস গুলো তুমি পাবে, এগুলোকে আমরা গভীরে গেলে এগুলো সমস্ত পেতে পারি। আমি যাচ্ছি না সেই আলোচনাতে এখন, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে নইলে আলোচনাটা। আমরা হয়তো এগুলো সেগ্রিগেট করে অন্য কোনো সময় আমরা আলোচনা করব। গ্লোবাল সাউথের কনসেপ্টে আমরা এগুলো হয়তো বোঝার চেষ্টা করবো কোনো একটা সময়। তারপরে দেখো এখানে স্কুলস অ্যান্ড হসপিটালসও আছে, যে বললাম স্কুলসগুলোতেও দেখবে রান্না বান্নার কাজ করা থেকে শুরু করে, এখন যে মিড ডে মিল স্কুলগুলিতে দেওয়া হয়, বিশেষ করে গভর্নমেন্ট স্কুলগুলিতে, তো সেখানে রান্নাবান্নার কাজগুলোই দেখবে মহিলারাই করেন। প্লাস হচ্ছে ওই স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পিয়নের কাজগুলো, এই সমস্ত কাজগুলো তো তুমি এদেরকেই দেখতে পাবে। হসপিটালের যে সমস্ত কাজ যেগুলো, সেগুলো তো এই সমস্ত মানে আমরা আন্ডার প্রিভিলেজ সেকশনস যারা আছে ইনক্লুডিং মহিলা, তো এদের আমরা পার্টিসিপেশনস দেখতে পাই, ইনক্লুডিং নার্সিং। তাহলে এই জায়গাগুলোতে আমরা কেয়ার ওয়ার্কগুলো দেখতে পাচ্ছি। এটা কি করছে? সেবা দেওয়ার কাজটা করছে। এরা বিশেষ কোনো পে অ্যামাউন্ট এদেরকে পে করা হয় না, কাইন্ড ওটা সেবা হলেই বিবেচিত হয়। কারণ যেটা পাই সেটা হয়তো সে ওই জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেটা থেকে সে হয়তো বিশেষ কিছু আর্নিং করবে এটা তার কখনো হয় না, সম্ভবপর হয় না। কেয়ার ওয়ার্ক ক্যান বি পেইড অন আনপেইড, যেটা বললাম তোমার। ওই যে পেইড হচ্ছে বাইরের গুলো, নার্সিং এর কাজ করছো, স্কুলে করছো, হসপিটালে করছো, সো দেয়ার ইউ ক্যান বি পেইড, বাট inside your home you cannot be paid, right? And is carried out by professionals, para professionals, low skilled laborer, terminology গুলো দিকে ধ্যান দেবে ভালো করে, or in the case of unpaid care, friends and family। যেটা বললাম সেটা হচ্ছে যে এরা কি হচ্ছে, দেখো এখানে এরা হচ্ছে এখানে প্রফেশনালস। নার্সিং এর কাজটা যারা করে তাদেরকে একটা প্রফেশনালি করতে হয়, কারণ এটার জন্য একটা দীর্ঘ তোমার ট্রেনিং এর প্রয়োজন পড়ে। সো উইথাউট ট্রেনিং ইউ ক্যানট এন্টার ইনটু দিস জব। সো প্রফেশনাল, প্যারা প্রফেশনাল মানে কিছুটা আধা, কিছুটা মানে পুরোটার প্রয়োজন পড়ে না, কিছু কিছু টেকনিক্যাল জিনিসগুলো জানলেই শুধু হয়। আর মানে এটাও দেখবে হসপিটালগুলিতেও আমরা দেখতে পাবো প্যারা নার্সিং, প্যারা হেন তেন, অনেক কিছুই আছে। লো স্কিল্ড লেবারার আছে। লো স্কিল্ড লেবার মানে হচ্ছে লো স্কিল্ড লেবারার মানে হচ্ছে যে তার কোনো মানে স্কিল নেই, মানে একেবারেই স্কিল নেই, মানে খুবই কম, ন্যূনতম যেটা বলছে। স্কিলস বলতে কি বুঝি আমরা? না যেটা দিয়ে তুমি হয়তো কোনো কিছু একটা ক্রিয়েটিভিটি করতে পারো, সেটা হচ্ছে স্কিল। যেটা করলে তোমার নিজের সেটাকে ক্রিয়েটিভিটিকে দর্শায় না, সেটা শো অফ করে না, সেটা হয়তো সেখান থেকে জেনারেট হয় না, সেটা তোমার কিন্তু স্কিল বলে কনসিডার হয় না, সেটা একটা মেশিনারি জব। তোমার ওই কাজটা দুদিন পর মেশিনও করতে পারে, এবং হচ্ছে অনেকগুলো কাজ। সবার আগে মেশিন এসে এই সমস্ত লোয়ার যে সমস্ত জবসগুলো আছে সেগুলোকে খেয়ে নিয়েছে, রাইট? পিয়নের কাজ থেকে শুরু করে, যেমন মোবাইল আসার ফলে পিয়নের কাজগুলো খেয়ে নিয়েছে, ঠিক আছে? মোবাইল আসার ফলে ড্রাইভারের কাজটা কমে গেছে, আমাকে বাসে করে ওদেরকে গিয়ে পড়াতে হচ্ছে না, অনলাইনে আমি বসে ওদেরকে পড়াতে পারছি, রাইট? অনেক কিছু এই ধরনের কিন্তু কাজগুলো কিন্তু কমে গেছে। তারপর কি বলছে এখানে? তারপর বলছে এখানে যে ইন কেস অফ আনপেইড কেয়ার, আনপেইড যদি হয় তাহলে তো বাড়ির মধ্যেই হবে, বন্ধুদেরকে হবে, অনেক সময় হয়। জেনারেলি স্পিকিং, পেইড অ্যান্ড আনপেইড কেয়ার আর সোশ্যালি undervalued and are poorly
রেমুনারেটেড ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস এর পার্সপেক্টিভ থেকে এই আর্টিকেলটিকে লেখা হয়েছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই ওখানে পুরলি রেমুনারেটেড বলেছে, মানে খুবই ন্যূনতম বেতন সেখানে দেওয়া হয় এই সমস্ত কাজের জন্য। ডিসপাইট দ্য অনগোয়িং নিডস অফ চিলড্রেন অ্যান্ড এজিং অ্যাডাল্ট ফর হাই কোয়ালিটি কেয়ার্স, তাহলে কাদের কাদের জন্য এটা পেইড করছে, তারা যারা চিলড্রেন্স আছে তাদের জন্য, এবং যারা হচ্ছে মানে ওল্ড এজ সিটিজেন্স যারা আছেন, অ্যাডাল্ট যারা আছেন তাদের জন্য করছে। তো এই সমস্ত কাজগুলো তাদের জন্য আছে এবং তাদেরকে এগুলো ন্যূনতম বেতনে তাদেরকে করতে হয়। Whether there is unpaid or paid, women constitute the vast majority of caregivers in the US. In the US context, the US এর কনটেক্সটে যদি তুমি দেখো, সেটা পেইড হোক কিংবা আনপেইড, সেটা মেয়েদেরকেই এই সমস্ত কাজগুলো বেশিরভাগ করতে হয়, মহিলারাই করে এই সমস্ত কাজগুলো। ইনফর্মাল কেয়ার অফ ফ্যামিলি ইন দ্য হোম, আনপেইড কেয়ার যেটাকে বলছে, যে বাড়ির ভেতরে যে সমস্ত কাজগুলো যেগুলো ইনফর্মাল কেয়ার হিসেবে কনসিডার হচ্ছে, remain the purview of women despite the increased participations of women in the paid labor force, যে তাদের মেয়েদের পার্টিসিপেশনস বাড়ছে কোথায় না, পেইড ওয়ার্কে বাড়ছে। যেমন তুমি আগামী দিনে গিয়ে বলছো যে জবটা করবে, সেটার জন্য তোমাকে রেমুনারেশন দেবে, হাই রেমুনারেশন দেবে তোমাকে সেটার জন্য। তুমি যে জবটা করবে সেটা বাড়ির বাইরে গিয়ে করতে হবে, প্লাস হচ্ছে বা যারা টিচিং আসবে সেটার জন্য তারা বেতন পাবে। তো মেয়েদের পার্টিসিপেশনসটা বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে মেয়েদের পার্টিসিপেশনসটা কিন্তু এই পেইড ওয়ার্কে কিন্তু বাড়ছে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কেন? কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানেই হচ্ছে সেই সময় প্রচুর যারা বাড়িতে ওই ইয়াং জেনারেশনস ছিল, যারা পুরুষ ছিল, তাদেরকে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউরোপে এমনিতেই জনসংখ্যা কম, জানো যে সেই তাদের জনসংখ্যা কম পড়বে, এই কারণে আমাদের দেশ থেকে প্রচুর মানুষকে ব্রিটিশরা ডিপ্লয় করেছিল, সেখানে সৈনিকদেরকে ডিপ্লয় করেছিল, সাধারণ মানুষকেও সৈনিক বানিয়ে দিয়েছিল, দিয়ে তারা যুদ্ধ করেছে এবং প্রচুর মানুষ মারা গেছে। দীর্ঘদিন ধরে তারা কত বছর ধরে যুদ্ধ চলেছে এবং বাড়ির বাইরে তারা জীবনযাপন করেছে। সো এবং অনেকে মারা গেছে, ফলে অনেক মানে 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 এই বাড়ির বাইরে থাকা এবং অনেকে মারা যাওয়া, এই যে ঘটনাগুলো, কতগুলো বিষয়কে সেখানে কিন্তু নতুন করে জন্ম দিয়েছে। যেমন হচ্ছে যে প্রোডাক্টিভ যে লেবারটার প্রয়োজন ছিল, যেটা প্রোডাকশনের কাজ করবে, সেটার একটা ঘাটতি দেখা দেবে অবভিয়াসলি। যে পুরুষরা হাট করতো, বাজার করতো, বা কোনো একটা চাষবাস করতো, কোনো কিছু ইন্ডাস্ট্রিতে লেবার হিসেবে কাজ করতো, সেটা আর হবে না এখন। সেটা কি আর হবে? সেটা কি আর হবে না, কারণ ওই লেবারটি তো নেই এখন। তাহলে ওর জায়গাটাকে এখন কাকে নিতে হচ্ছে? অফকোর্স মহিলাদেরকে নিতে হচ্ছে। সো ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইউ ক্যান সি দ্যাট সেই সময় মেয়েদের বাড়ির বাইরে প্রবেশ করার একটা বিশাল বড় একটা অপরচুনিটিস আছে গ্লোবালি, একটা বিশাল বড় অপরচুনিটিস আসছে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিজগুলিতে। কেন? কারণ ডেভেলপ কান্ট্রিজগুলোই হচ্ছে এই ইনিশিয়েটিভটা নিয়েছিল, তারা যে যুদ্ধ করবে, তাদের মধ্যেই তো যুদ্ধটা হয়েছে বেসিক্যালি। তো তাদেরকেই ইনিশিয়েটিভটা নিতে হবে। তো তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাদের বাড়ির মহিলারা বাড়ির বাইরে বেরোনোর আগে বেশি সুযোগ পেয়েছে, সবার আগে সুযোগ পেয়েছে। যতটা সুযোগ আমরা পেয়েছি তার থেকে বেশি সুযোগ ওরা পেয়েছে। তো ওরা বাড়ির বাইরে বেরিয়ে বাজার আটঘাট করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করা শুরু করে তারা সমস্ত সুযোগগুলো পেয়েছে। সেখান থেকে একটা জেনারেশন শুরু হয়েছে যে মেয়েরা বাড়ির বাইরে বেরিয়েই তার মানে এখন কিন্তু সব কাজগুলো করবে, একটা। দ্বিতীয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিশেষ করে যখন ইন্ডাস্ট্রিজগুলিতে ওভার প্রোডাকশনের কাজ হচ্ছে, প্রচুর এমপ্লয়িজের প্রয়োজন পড়ছে, তো তখন সেই ঘাটতিকে মেটানোর জন্য মেয়েদেরকে তখন কিন্তু এডুকেশন দেওয়া হয়েছে। মেয়েদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে, প্লাস এডুকেটকে করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রিতে ডিপ্লয় করা হচ্ছে। সো বিভিন্ন ধরনের কল সেন্টার রিলেটেড কাজগুলো যেগুলো আছে, রিসেপশনের কাজগুলো, এবং এখনো তুমি দেখবে রিসেপশনে মহিলারাই বিশেষভাবে এই সমস্ত কাজগুলো করছে। সো রিসেপশনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে তাদেরকে কিন্তু অংশগ্রহণ করানো হয়েছে এবং তারা ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু উঠে এসেছে। তো একদিকে ইন্ডাস্ট্রির ডিমান্ড, আর অন্যদিকে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ক্রাইসিস, যেভাবে সেখানে পুরুষদেরকে একটা ওই তারা নিজেরা যে কাজগুলো করতো সেই সমস্ত কাজ থেকে তাদেরকে ডাইভার্ট করে কমপ্লিটলি তাদেরকে মিলিটারিতে জয়েন করানো, যে একটা কম্পালসারি প্রভিশন যেটা চলে আসলো, সেটা কিন্তু মহিলাদের জন্য একটা অপরচুনিটিও নিয়ে আসলো। অনেকে লিবারাল থিঙ্কার্সরা বলছেন ইট ইজ অ্যান অপরচুনিটি, আর আবার অন্যদিকে সোশ্যালিস্ট থিঙ্কার্সরা বলছেন যে ইট ইজ নট অ্যান অপরচুনিটি বাট ইট ইজ অ্যান বার্ডেন, যে অতিরিক্ত একটা বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। ডিবেট আছে, আমি সেই আলোচনায় এখন আসবো না, ওটা থিওরি পড়াতে গিয়ে আমি তোমাকে বলবো কি কেন কিভাবে, ওরা জানে, ওরা ফার্স্ট সেমিস্টারে পড়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে
তাহলে মেয়েদের অপরচুনিটিসটা সেই সময় শুরু হয়েছে বাড়ির বাইরে প্রবেশ করা, এবং তখন থেকে তারা ধীরে ধীরে পেইড ওয়ার্কার হিসেবেও কিন্তু বা লেবার হিসেবেও কিন্তু তারা উঠে আসছে, রাইট? তাহলে পেইড লেবার ওয়ার্কার হিসেবে সেই দুটো কনটেক্সট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, রোল প্লে করেছে তাদেরকে পেইড ওয়ার্কার হিসেবে ডেভেলপ করতে। তো এই পেইড ওয়ার্কার হিসেবে ডেভেলপ করলেও এখনো কিন্তু এটা একেবারেই স্বাভাবিক সত্য যে আমেরিকার মতো সোসাইটিতে এই সমস্ত কাজগুলো যেগুলোর জন্য হচ্ছে পুয়ারলি হয়তো সেখানে রেমুনারেশন পে করা হয়, সেগুলোতে এখনো মেয়েদেরকেই কিন্তু সেগুলো করতে হয়। পুরুষদের পার্টিসিপেশনটা সেখানে আসেনি, কিংবা তাদের স্যালারিটাও হয়তো বাড়েনি, মহিলাদের স্যালারিটাও হয়তো বাড়েনি। তো এই ধরনের একটা ক্যারেক্টার, যেটা একটা বড় বলতে পারো যে ডেভেলপ কান্ট্রিজ, সোকল ডেভেলপ কান্ট্রিজ যাকে আমরা বলি, তো তার একটা বাস্তব চিত্র হচ্ছে এটা। আমাদেরকে যেটা দেখানো হয় সেটা কিন্তু বাস্তব সত্য নয়। তারা দেখায় ওটা, তার কারণ হচ্ছে যে তারা নইলে তাদের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। তো দেয়ারফর তারা টিভি বলো, মিডিয়া বলো, তারা সিনেমা বলো, ম্যাগাজিন বলো, আর্টিকেল বলো, বই বলো, জার্নাল বলো, বিভিন্ন রকম জায়গাতে তুমি কি পাবে না সেটাই পাবে যেটা পজিটিভিটিকে সেখানে কিন্তু এক্সপোজ করে। তো পজিটিভিটিকে যাদের সিস্টেম সম্পর্কে যেটা হচ্ছে হয়তো একটা বড় সিগন্যাল দেয়, সেটাকেই তারা আমাদের সামনে প্রেজেন্ট করে, আউটার ওয়ার্ল্ডের সামনে তারা প্রেজেন্ট করে। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু এইরকম যে তাদের যে মহিলারা আছেন, মোস্ট অফ দ্য উইমেন্সকে তাদের কিন্তু লো স্কিল্ড লেবারার হিসেবে কনসিডার করা হয়, এবং তাদেরকে এই সমস্ত সার্ভিস ওয়ার্কে বা হচ্ছে পুয়ারলি রেমুনারেটেড যে সমস্ত ওয়ার্কসগুলো আছে তাদের সঙ্গে তাদেরকে এই সেখানেগুলো কিন্তু এক প্রকার বলতে পারো যে তাদের কাছে চয়েস নেই, বাধ্যতামূলকভাবে করতে হয়। সো দিস ইজ দ্য সিচুয়েশনস ইন সো কল ডেভেলপ কান্ট্রি, রাইট? এরপরে এখানে দেখো কি বলছে, পেইড কেয়ার ওয়ার্ক ইজ সিমিলারলি ফেমিনাইজড whether the work is low skilled, semi skilled or highly skilled. For example, the vast majority of nursing aided কোথায় হারিয়ে গেল, ছেড়ে ফেললাম, aids কি বলছে, aids and child care worker are women low skilled as the K-12 teacher, nurses, social worker and clinical psychologist semi to high skilled। কি বলছে এখানে, পেইড কেয়ার যারা আছে সেগুলোকেও আমরা দেখতে পাচ্ছি কি ফেমিনাইজড করা হয়েছে একই রকম ভাবে, এবং সেগুলোকে বলা হচ্ছে যে এগুলো লো স্কিল, সেমি স্কিল সেই সমস্ত কাজগুলো, এবং এগুলোর জন্য তাদেরকে কিন্তু কম বেতন দেওয়া হয়। এবং কোন কোন কাজ সেগুলো এখানে বলে দিয়েছে যে তারা স্কুলে হচ্ছে এখানে টিচিং এর কাজ করছে, তারা নার্সিং এর কাজ করছে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছে, ক্লিনিক্যাল যে সমস্ত সাইকোলজিস্ট আছে সেই ধরনের একটা রোল প্লে করছে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই। এবং এই ক্লিনিক্যাল সাইকোলজির কাজগুলোও কিন্তু অনেক অনেক এক্সটেন্ড করেছে। এখন তোমাকে আর ক্লিনিকে যেতে হয় না, এখন ক্লিনিকে যেতে হবে না, এখন ক্লিনিকের যে যার কাছে তুমি সার্ভিসটা নেবে গিয়ে তিনি নিজেই তোমার বাড়িতে চলে আসছেন, এসে তোমাকে হয়তো এই তোমার সাইকোলজিক্যাল হয়তো কি দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। তো তুমি দেখবে ডেভেলপ কান্ট্রিজগুলিতে এই সমস্ত বিষয়গুলো হয় বিশেষ করে, এবং পুরুষরাও হচ্ছে না তা না, এটা নতুন ডেভেলপমেন্ট, বাট হচ্ছে। কি হয় যে তুমি ক্লিনিকে গেলে তোমার সাইকোলজিক্যাল কন্ডিশনস কি চলছে সেটা তুমি বলে শোনালে, শুনিয়ে তোমাকে হয়তো শোনানোর পর তোমাকে হয়তো সেখানে তোমার গায়ে হাত বুলিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, তোমাকে হয়তো একটা ইমোশনাল সাপোর্ট দিল, সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দিল, এই সমস্ত কাজগুলো করে। তো ক্লিনিকে গিয়ে আমরা এটা করি, ডাক্তারকে মন খুলে আমাদের সমস্ত প্রবলেমসগুলো বলার পর তখন আমাদের ওটা বুঝে নিয়ে সাইকোলজিস্ট কাইন্ড অফ, তো সেটা বুঝে নিয়ে আমাদেরকে ইমোশনাল ওষুধ দেওয়ার প্রয়োজন হলে ওষুধ দেয়, নইলে সাইকোলজিক্যাল সাপোর্ট দেয় যে তোমার আপনার কিচ্ছু হয়নি, আপনি ঠিক আছেন, কমপ্লিটলি ইউ আর ওকে, তো চিন্তা করার কিছু নেই। তো এই সমস্ত কাজগুলো ওই সমস্ত সমাজে আরো বেশি করে, কেন ওখানে সাইকোলজিক্যাল প্রেশারটা বেশি। যত উন্নত দেশে যাবে তুমি দেখবে মানুষ ডিপ্রেশনের মতো রোগে ভোগে, কোনো রোগ নেই, তার শারীরিকভাবে কোনো তুমি প্রবলেম দেখতে পাবে না, কিন্তু তুমি সাইকোলজিক্যালি ডিপ্রেশনসটা ভীষণ রকম ভাবে দেখবে। তো সেখানে এই সমস্ত মানুষদের কিন্তু একটা জব থাকে, মানে তাদের একটা নতুন জব বলতে পারো একটা তৈরি হয়েছে, এবং তারা বাড়িতে গিয়ে সার্ভিস দেয়, এবং ওটা করতে গিয়েও তাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। লাইক তারা ওখানে গেল, যার ট্রিটমেন্ট দিতে গেল, তার প্রবলেমসের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, সাইকোলজিক্যালি নিজেকেও জড়িয়ে ফেলেছে, তো ওই প্রবলেমটা একেও গ্রাস করে গেছে। কারণ আফটার অল ও ওখানে গিয়ে হয়তো যতই মোটিভেশন দিক না কেন, বাড়িতে যখন ফিরে আসছে, সে বাড়িতে ফিরে এসে সে কিন্তু নিজেও কিন্তু এটা তার নিজের কতগুলো প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইটস ট্রু, ওর ওই প্রবলেমগুলো শুনে এর এখানে এসে ফিল হয় যে আমারও বোধহয় এই ধরনের কোনো প্রবলেম আছে, হয়তো ওখানে গিয়ে হয়তো সাপোর্ট দিয়েছে, বাট নিজে যখন একাকিত্বের একটা জায়গায় চলে আসে, বাড়িতে যখন প্রবেশ করে, তখন তার কিন্তু নিজেরও ফিল হয় সেও নিজে একটা পেশেন্ট হয়ে যায়। এই একটা প্রবলেম সেখানে কিন্তু এটা একটা ওই ডিসিপ্লিনারি একটা বলতে পারো যে একটা হচ্ছে ফ্যালাসি বলতে পারো, এটা প্রবলেম, এটা একটা।
প্লাস হচ্ছে অনেক সময় কি হয় যে তারা ফিজিক্যালি অ্যাসল্টও হয়, যার বাড়িতে সার্ভিস দিতে গেছে তার দ্বারা অনেক সময় কি হচ্ছে যে ফিজিক্যালি হয়তো অ্যাসল্টও হয়েছে, তাকে তাকে গালমন্দ করা হয়েছে, তাকে খারাপ ভাষায় গালিগালাজ করা হয়েছে, কিংবা অনেক সময় তার উপর শারীরিক নির্যাতন হয়েছে। জানো মেয়েদের সঙ্গে তো এখন সমাজ কিভাবে ট্রিট করছে সেটা তো দেখছো। সো এই সমস্ত প্রবলেমসগুলোও কিন্তু উঠে আসে, এগুলো এক্সটেনশন, এগুলো নেই, এগুলো এগুলো পুরো আরো অনেকগুলো আর্টিকেল আছে, সেগুলো সব পড়লে এই সমস্ত জিনিস, ছোট ছোট জিনিসগুলো বেরিয়ে আসবে। যেহেতু আমার পড়া আছে জিনিসটা, তাই তোমাদেরকে ওগুলো এখানে লিঙ্ক করে দিচ্ছি, এটা বোঝার ব্যাপার আছে। কেয়ার ওয়ার্ক ক্যান দেয়ারফোর বি কনসিডার্ড আ জেন্ডার্ড ফর্ম অফ লেবার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা পার্টিকুলার একটা জেন্ডার যেহেতু এই কাজগুলো করছে এবং ফোর্সফুলি, তাদের কাছে কোনো অপশনস নেই, দে ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস, তো ফলে তারা এটা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে এটা একটা জেন্ডার ওয়ার্কে পরিণত হয়েছে, যে একটা পার্টিকুলার জেন্ডারই এই কাজটা করে, এটা ইটস নট আ নিউট্রাল ওয়ার্ক, রাইট? Women and men of color are disproportionately represented among paid caregivers, ডিপেন্ডিং অন হাউ কেয়ার ওয়ার্ক ইজ ডিফাইন্ড। যে কেয়ার ওয়ার্ককে কিভাবে ডিফাইন করা হয়েছে সেটার উপর বেস করে আমরা দেখতে পাবো কি যে এখানে একটা ডিসপ্রপোর্শনেট আছে বা একটা অআনুপাতিকতা আছে বলতে পারো, অর্থাৎ মেয়েদের সংখ্যাটা বেশি, পুরুষদের সংখ্যাটা কম। বুঝতে পারছো তো? ওটাই বলছে যে ডিসপ্রপোর্শনেটলি রিপ্রেজেন্টেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের সংখ্যাটা বেশি, পুরুষদের সংখ্যাটা কম। As Mignon Duffy argues, there is a hierarchy of care that relates directly to who provides care in our society and how, whether they are compensated. কি বলছে যে এখানে মিগনন ডাফি এখানে আর্গিউ করছেন যে এখানে একটা হায়ারার্কি আছে, কাজেরও আবার হায়ারার্কি তৈরি করে রেখেছে, সেখানে সমাজে আছে, এখানে সব জায়গায় হায়ারার্কি পাবে। সো দ্যাট ইজ অলসো উই ক্যান সি এখানে একটা হায়ারার্কি আছে, যেগুলো হয়তো একটু কম পরিশ্রমের কাজ, যেগুলোর যে একটু বেশি বেতন পাওয়া যায়, সেখানে তুমি দেখতে পাবে কি, সেখানে তুমি দেখতে পাবে যে হয়তো পুরুষদের ডমিনেশন আছে, এই ধরনের একটা তুমি একটা দেখতে পাবে, হায়ারার্কি দেখতে পাবে, সিস্টেম দেখতে পাবে। প্লাস যে মহিলারা একটা ভালো ফ্যামিলি থেকে আসেন তারা ওই ধরনের কাজগুলো করেন, যারা হয়তো একটু আরো মানে খারাপ কোয়ালিটি থেকে বিলং করেন, হয়তো বা একটা খারাপ পরিবার থেকে বিলং করেন, খারাপ বলবো না, পরিবার তো সবারই ভালো, কিন্তু কথাটা হচ্ছে এখানে মানে তার ওই স্কিলটা নেই, ওই পরিবারের একটা ওই ধরনের রেপুটেশনস নেই, ফলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু নিচের লেভেলের কাজগুলো করতে হয়। সো দেয়ার ইজ অলওয়েজ আ হায়ারার্কি ইন দ্য ওয়ার্ক সিস্টেম, এটা আমরা দেখতে পাচ্ছি। কি বলছে এখানে, হোয়াইট উইমেন ফর এক্সাম্পল, এই যে বলছে যে ওদের দেশে আবার তো হোয়াইট আর ব্ল্যাকের একটা তো কনসেপ্ট, একটা তো ডিসক্রিমিনেশন তো আছেই, জানো ডিভিশন আছে, ডিসক্রিমিনেশন আছে ওটার উপর বেস করে। তো ওখানে আমরা কি দেখতে পাই, যারা হোয়াইট উইমেন তাদেরকে কিন্তু কি তারা কি পায়, যে কি বলছে দেখো, হোয়াইট উইমেন আর found in high-skilled nurturing work such as clinical psychology, nursing and teaching, whereas women of color মানে black women দের কথা বলছে, increasingly provide a disproportionate amount of low-skilled caring work such as personal care or child care. Personal care ভালো করে দেখো, এটা হচ্ছে কি ওই ওদের ওখানে কাজের যে ডেফিনিশন বা ওই বলতে পারো যে ভ্যালু, প্রত্যেকটা কাজে যেভাবে তারা তৈরি করে রেখেছে তাদের সমাজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে চাইল্ড কেয়ারের কাজগুলো, বড়দের দেখাশোনার কাজগুলো, পার্সোনাল কেয়ারের কাজগুলো, যে বাড়িতে গিয়ে তুমি কারো দেখাশোনা করছো, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে এগুলোতে আমরা দেখছি একেবারে যারা ব্ল্যাক উইমেন্স আছেন তাদেরকে কিন্তু এখানে করতে হয়। ইন অপোজিট আমরা দেখতে পাচ্ছি হোয়াইট উইমেন্স যারা আছেন তাদেরকে কি করতে হচ্ছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানে একটা সুন্দর একটা নাম তার, সেই পদের একটা গরিমা আছে, সেটা একটা কাইন্ড অফ ডাক্তারি টাইপের শুনে মনে হবে তোমার, তাই তো? এগুলো নার্সিং এর কাজগুলো, টিচিং এর কাজগুলো, এগুলোতে বেতনও একটু বেশি থাকে। সো এগুলো দেখবে সাদা চামড়ার মহিলারা যারা আছে তারা করে, আর কালো চামড়ার মহিলারা সেখানে কিন্তু কি করে, যে সেখানে কিন্তু এই সমস্ত কাজগুলো করে, কোনগুলো না, পার্সোনাল কেয়ার এবং চাইল্ড কেয়ার। Deficiency is always there. When the definition of care work is expanded to include non-nurturing care work such as janitorial work or food service preparation, notably men of color are found in far greater numbers. কি বলছে এখানে, যখন তুমি এখানে বলছে যে কেয়ার ওয়ার্ক যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড করছে কি ইনক্লুডিং নন নার্চারিং কেয়ার ওয়ার্ক, সেখানে তুমি কি দেখতে পাবে যে ফুড সার্ভিসের কাজ যেগুলো আছে সেখানেও তুমি কালো চামড়ার যে সমস্ত পুরুষরা আছে যারা আফ্রিকা থেকে গেছে হয়তো তাদেরকে তুমি বেশি দেখতে পাবে।
বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে দেখবে তুমি বিভিন্ন রেস্টুরেন্টে পুরুষ যারা আছে কাজ করছে তারা কিন্তু দেখবে তুমি ওই সাদা চামড়ার কালো চামড়ার পুরুষরাই কিন্তু কাজ করছে। তো এই ধরনেরটা কিন্তু অলওয়েজ ডিসক্রিমিনেশন তাদের সোসাইটিতে ডিভিশনস কিন্তু আছে এবং হায়ারার্কিক্যাল একটা ডিসক্রিমিনেশনস বলতে পারো, এটা কিন্তু অলওয়েজ দেয়ার। The fact that women provide the bulk of nurturing care work in society leads to the questions of whether women possess a unique ethic of care that predisposes them to take on caring obligations, or whether women are regulated to caring work because of the forces of primary and secondary socialization as well as limited opportunities in the paid workforce. কি বলছে ভালো করে বুঝতে হবে এটা। The fact that women provide the bulk of nurturing care work in society leads to the questions of whether women possess a unique ethic of care that predisposes them to take on caring obligations, or whether women are relegated to caring work because of the force of primary and secondary socialization as well as limited opportunities in the paid workforce. এখানে যেটা বোঝাতে চাইছে যে মহিলারা যারা বেশি সংখ্যায় হচ্ছে সমাজে যারা হচ্ছে এই সমস্ত কেয়ার ওয়ার্কের কাজগুলো করছে, তো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা এখানে অবভিয়াসলি উঠে আসে যে তাদের কাজের সঙ্গে কিন্তু এই যে নীতি নৈতিকতার যে প্রশ্ন, ঠিক আছে, নীতি নৈতিকতার যে প্রশ্ন বা বলতে পারো যে তাদের কাজটা করছে বলে predisposition them to take on caring obligations, or whether women are relegated to caring work because of the forces of primary and secondary socialization as well as limited opportunities in the paid workforce. আচ্ছা, তো এই যে কাজগুলো তারা এখানে করছে বাল্ক নাম্বারে যে তারা এখানে প্রবেশ করছে কাজগুলো করছে, তার অন্যতম কারণ হচ্ছে যে পেইড ওয়ার্ক ফোর্সে তাদের বিশেষ কোনো জায়গা নেই। ওটাই এখানে বেসিক্যালি বোঝাতে চাইছে যে এরা যে করছে ভালো আমরা দেখছি, একটা জেনারেল স্টেটমেন্ট হতে পারে, বাট একটা কোয়েশ্চেন্স ওখানে তোলা যেতে পারে। যে কোয়েশ্চেন্স ক্যান বি যে ওরা ওখানে কেন আসছে এত সংখ্যায়, এদের কি যাওয়ার আর অন্য কোথাও কারণ অপশনস নেই? তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ, এটা হাঁটা চলা করে গেল, দাঁড়াও আমার ঘুম পায়, দাঁড়িয়ে একটু হাঁটো, একটু জল খাও, ঠিক আছে 4 মিনিট হাঁটো, খেয়ে দিয়ে বেরিয়ে এসো বোধহয়। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখ, ফ্যানটা বন্ধ করে দেবো, বলে জানি না ওই মহুয়াও এখানে এসে ঘুমায়, তাই তো মহুয়া? নয়নিকাও ঘুমায়, আমি তো নাক ডাকে এখানে এসে। কোথায় স্যার? আমি সব জানি, বলো না, তুমি তো চোখ খুলে ঘুমাও, চশমার ফাঁক দিয়ে আমি দেখা যায়, কালো চশমা। নয়নিকা তো মানে ভালো রকম ভাবে নাক ডাকে। কি নয়নিকা? আজ পর্যন্ত নাক ডাকার রেকর্ড নেই আমার। তাই? কোথায়, টিউশনে এসে না বাড়িতে? কোথাও নেই। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রশ্নটা স্বাভাবিক তারা তুলতেই পারে যে তাহলে কেন এটা হচ্ছে এখানে। তো অন্যতম কারণ যে তাদের কাছে যে পেইড ওয়ার্ক যে অপশনসটি আছে সেখানে তাদের অপশনস নেই, প্রবেশ করার কোনো জায়গা নেই। When the definition of care work is expanded to include non-nurturing care work, কি বলছে? When the definition of care work is expanded to include non-nurturing care work such as janitorial work or food, এটা তো বললাম না, এটা বললাম। আচ্ছা, কোথায় গেল? As the literature on care work suggest both are true, কি বলছে? As the literature on care work suggest both are true. As schools like Emily Abel and Margaret Nelson have argued, it is crucial to identify the way that women are constrained by caregiving, while also recognizing that women construct self and identity through their caring obligations. তাদের কাজ করার যে আনুগত্য আছে সেটার মধ্য দিয়েই তাদের কি হচ্ছে যে তাদের একটা পরিচয় তৈরি হচ্ছে যে তুমি অমুক, তুমি তমুক, এর বাইরে তোমার বেরোনোর কোনো অধিকারও নেই, কাইন্ড অফ। তো এই যে দুটো স্কুলের নাম বলেছে এখানে দেখো, স্কুল অফ লাইক এমিলি অ্যাবেল এবং হচ্ছে মার্গারেট নেলসন, যে এরা হচ্ছে বিতর্ক করছে বা একটা যুক্তি দিয়েছে যে এদেরকে কি করা হয় যে এই ধরনের এটা ক্রুশিয়াল যে আইডেন্টিফাই করা যে উইমেন আর কনস্ট্রেইনড বাই কেয়ার গিভিং while also recognize the women construct its self and identity through their caring obligations. যে কাজ যেটা তারা করছে সেটার মধ্যে দিয়ে তাদের নিজের একটা পরিচয় এইরকম ভাবে তৈরি হচ্ছে। সোসাইটিতে একটা কি হচ্ছে, একটা বাধা ধরা স্টিরিওটাইপস বলতে পারে একটা সিস্টেম তৈরি হচ্ছে যেটাতে
মেয়েদেরকে ওখান থেকে বেরোনোর কোনো অপশনস নেই কাইন্ড অফ। Furthermore, given the important role that women play in the social reproductions of families and by extensions worker, it is not simply the fact that women provide the bulk of care that is the problem per se, but that this labor goes unrecognized and unrewarded by society. কি বলছে এটা? খুব সুন্দর একটা কথা বলেছে। Furthermore, given the important role that women play in the social reproductions of families, পরিবারের মধ্যে তারা যে সোশ্যাল রিপ্রোডাকশনের কাজ করছে, সোশ্যাল রিপ্রোডাকশন বোঝো তো? রিপ্রোডাকশন মানে হচ্ছে প্রজনন, জন্ম দেওয়ার কাজ, যে সমাজে তারা যে নতুন একটা ভবিষ্যৎকে জন্ম দিচ্ছে, ওটা এখানে কি বলছে? প্লে ইন দ্য সোশ্যাল রিপ্রোডাকশনস অফ ফ্যামিলিজ অ্যান্ড বাই এক্সটেনশন ওয়ার্কার, ইট ইজ নট সিম্পলি দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট উইমেন provide the bulk of care that is the problem per se, but that this labor goes unrecognized and unrewarded by society. অর্থাৎ তারা এই কাজগুলো তো করছে, সোসাইটির জন্য এত ভালো কিছু করছে, পরিবারের জন্য করছে, ওকে, বাট সোসাইটি তাকে কোনো স্বীকৃতি দেয় না এই সমস্ত কাজগুলোর জন্য। এখন দেখবে রিসেন্ট নতুন কতগুলো ডেভেলপমেন্ট এসেছে, সেগুলো হচ্ছে যেমন বাড়ির কাজটাকে বলা হচ্ছে হোম সায়েন্স, এটাকেও সায়েন্স বলা হচ্ছে, ঠিক আছে? সায়েন্সকে ওভারঅল আমরা জানি যে বেশি শুরু থেকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সায়েন্স মানে নতুন ডিসকভারি, সায়েন্স মানে সেখানে নতুন ইনোভেশনস, সায়েন্স মানে সেখানে নতুন নতুন কতগুলো কাজ এবং সেখানে একটা বেশ হ্যান্ডসাম স্যালারি, এই সমস্ত বিষয়গুলো সেটা ডিনোট করে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ মানে ওদেরকে, এবং আমরা সায়েন্টিস্ট বলি, খুব গর্বের সঙ্গে নামগুলো উচ্চারণ করি, যদি নামের সামনে ডক্টরেট বসে, নামের সামনে যদি সায়েন্টিস্ট বসে, নামের সামনে যদি সেই রকম কোনো ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত হয়, তাহলে সেগুলোকে খুব গর্বের সঙ্গে আমরা কিন্তু প্রোনাউন্স করে থাকি এবং সেগুলোকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি এক প্রকার, যে এইরকম ভাবে স্বীকৃতি যে দেখেছিস তো অমুকের ছেলেটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, কত ভালো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, সমাজে আমাদের গর্ব, আমাদের পাড়াতে গর্ব, এই সমস্ত কথাগুলো আমরা ট্র্যাডিশনালি বলে আসছি। তো ওদের একটা স্বীকৃতি আছে ওই সমস্ত কাজগুলোর জন্য, যে মানুষ ওদের ওই জবটাকে নোটিশ করছে এবং প্রাউড ফিল করছে সেটার জন্য। বাট এই সমস্ত কাজগুলো যারা করে তাদের ভাগ্যটা হচ্ছে এটাই যে সমাজ এগুলোকে নোটিশ করে না এবং এদের জন্য বিশেষ কোনো কিন্তু রিওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে পুরস্কার, সেটাও কিন্তু জোটে না। ওদের কাজের জন্য তুমি দেখবে যে সেখানে বড় বড় ডাক্তারকে সেখানে রিওয়ার্ডস দেওয়া হচ্ছে, পদ্মবিভূষণ, ভারতের যদি কথা বলো ভারতরত্ন, বিভিন্ন ধরনের পুরস্কার তাদেরকে দেওয়া হয়, রিওয়ার্ডস তাদেরকে দেওয়া হয়, বিভিন্ন প্ল্যাটফর্মে ডেকে নিয়ে এসে তাদেরকে কিন্তু সেখানে মানে ইয়ে দেওয়া হয়, স্বাগত জানানো হয় বা তাদেরকে প্রশংসা করা হয় তাদের কাজের। বাট এখানে কিন্তু সেই জিনিসগুলো হয় না। সো there is a problem of কি বলতে পারো, there is a problem of recognitions of their own job, what they do. তো এটা আমরা কিন্তু একটা বড় সমস্যা দেখতে পাই, যে এই সমাজে বড় সমস্যা হচ্ছে যে এইগুলো তারা পায় না, আন্ডারভ্যালুড হয়ে যায়, আনরিকগনাইজড হয়ে যায়। তো এটা একটা বড় সমস্যা। তো যখন আমরা জেন্ডার অ্যান্ড পলিটিক্স নিয়ে চর্চা করছি তখন এই সমস্ত বিষয়গুলো স্বাভাবিক, তার কারণ এখানেই রাজনীতিটা লুকিয়ে আছে। কি রাজনীতি লুকিয়ে আছে? রাজনীতিটা হচ্ছে, রাজনীতি কথার অর্থই হচ্ছে উদ্দেশ্য এবং স্বার্থ। উদ্দেশ্য এবং স্বার্থ মানে তোমার একটা অবজেক্টিভস আছে এবং সেই অবজেক্টিভটা হচ্ছে তোমার নিজের ইন্টারেস্টকে ফুলফিল করা, এটা তোমার অবজেক্টিভ। তো তোমাকে তাহলে কি করতে হবে? ফর দ্যাট ইউ হ্যাভ টু আন্ডার এস্টিমেট সামওয়ান, তবেই কি তুমি বড় হবে। মানে এটাই তো জিরো সাম গেম, তো তাই বলে যে যদি তোমার কাছে 10 টাকা থাকে, আমি যদি সেটা তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে নিই, তাহলে তোমার কাছে কত থাকবে? 5 টাকাই থাকবে। তাহলে তোমার অ্যামাউন্টটা তো কমবে। তাহলে তোমাকে আমাকে যদি কমাতে হয়, তোমাকে যদি আমাকে ডিভ্যালুড করতে হয়, তাহলে তোমার কাছ থেকে কিছুটা কেড়ে নিতে হবে, তোমাকে আমাকে নিচের দিকে ঠেলতে হবে, তবে আমি উপর দিকে আসতে পারবো, আমার ফেসটা সবাই দেখতে পারবে। তো বিষয়টা হচ্ছে এটাই, যে এই সমস্ত কাজগুলোর মধ্যে তাদেরকে ঠেলে দিয়ে এবং সামাজিকভাবে এই ধরনের সোশ্যাল প্যাটার্ন তৈরি করে দেখা হয়েছে, যেখানে এই সমস্ত বিষয়গুলোকে ভ্যালুজই দেওয়া হয় না। করার মধ্যে দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সোসাইটিতে একটা বড় ধরনের এক্সপ্লয়টেশনসকে সেখানে পলিটিক্যালি বলতে পারো এখানে ইনফ্লুয়েন্স করা হয়। সোশ্যাল এক্সপ্লয়টেশনস যেটা এই ধরনের একটা লেটেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে কিন্তু জেনারেট হয়। তো এই ধরনের বিষয়টিকে এখানে তোমাদেরকে বোঝানোর জন্যই বেসিক্যালি এটা পড়ানো। কি বলছে দেখো, হোয়াট ইজ কেয়ার ওয়ার্ক? কেয়ার ওয়ার্ক, স্পেশালি নার্চারিং কেয়ার ওয়ার্ক, is a form of labor that generally involves both physical and emotional output. ফিজিক্যাল এবং ইমোশনালের কথা বলছে কিছুক্ষণ আগেই বললাম।
Caring for other persons simultaneously involves instrumental tasks, caring for, and effective ties, caring about. The effective dimensions of care are central to the understanding of care work, since it is the relational obligations for listening, emoting, sharing, and comforting that permeate the relationship between caregiver and care recipient in both paid and unpaid context. A great deal of scholarship on care work focus on the relational demand of caring for other people and how such work should be recognized as an important form of labor. যে এই যে কথাগুলো বলা হচ্ছে যে এগুলো হচ্ছে যদি কেয়ার ওয়ার্ক হয়, লেবার ওয়ার্ক হয়, পেইড ওয়ার্ক, আনপেইড ওয়ার্ক হয়, তাহলে এই যে চর্চাটা আমরা করছি, চর্চাটা করার অন্যতম কারণ হচ্ছে এটাই যে এখানে যেটা বলছে যে স্কলারশিপের কথা, যে মেইন ফোকাসটা এই কারণে এটাতেই দেওয়া হচ্ছে যাতে এগুলোকে কি করা যেতে পারে, পেইড লেবারে পরিণত করা যেতে পারে, প্লাস এদের যে সোসাইটি থেকে যে রিকগনিশনস গুলো যারা পাচ্ছে না সেটা যাতে আদায় করা যেতে পারে। এবং এরাও যে হিউম্যান বিং, এদেরও কাজগুলো যে নোটিশ হওয়া দরকার, ইকুয়ালিটি আসা দরকার। কারণ সোসাইটি যদি ইকুয়াল না হয় তাহলে সেই সমাজ কিন্তু মানে আনইকুয়াল হয়ে খুব বেশি দিন টিকতে পারবে না। যাদের হাতে, যারা একেবারেই পাওয়ারলেস হয়ে পড়েছে, যারা ডিসক্রিমিনেশন ফেস করছে, তারা কিন্তু হাতে একটা সময় অস্ত্র হাতে তুলে নেবেই। সেটা হতে পারে যে সেটা যদি খুব ভালো ডেভেলপ কান্ট্রি হয় তারা হয়তো সেখানে তাদের অস্ত্রটা হয়তো সেখানে হয়তো সোশ্যাল মুভমেন্টস হবে, তাদের অস্ত্রটা হয়তো সেখানে হয়তো পলিটিক্যাল মুভমেন্টস হবে, এগুলো হয়তো হতে পারে যে সেখানে তারা ইভিএম বাক্সে সেই ধরনের হয়তো বাটন প্রেস করেছে যেটাতে হয়তো ওই ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো আর হয়তো ফিরে আসতে পারবে। যেমন এই মুহূর্তে দেখবে হিলারি ক্লিন্টন ভার্সেস হিলারি না, কমলা হ্যারিস ভার্সেস এখন চলছে ডোনাল্ড ট্রাম্প। তো সেখানে তুমি দেখবে যে সেখানে এক প্রকার এটাও একটা লড়াই, কিন্তু মেয়েরা এর আগে হিলারি ক্লিন্টন হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে, আবার সেখানে এখন নতুন একজন মহিলা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে এসে লড়াই করবে এবং তিনি হচ্ছেন কিন্তু কমলা হ্যারিস। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লড়াই। কি লড়াই? এখানে একটা লড়াই হচ্ছে এটাই যে এই লড়াইটা হচ্ছে যে মহিলা ভার্সেস পুরুষ, তারা এটাকে এই রঙেও কিন্তু দেখার চেষ্টা করছে, এই কনসেপ্টেও কিন্তু এই রাজনৈতিক লড়াইটা কিন্তু দেখার চেষ্টা করছে। হিলারি ক্লিন্টন এসে চেষ্টা করেছিলেন সেখানে মহিলাদেরকে, সেখানে মানে মহিলাদের ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর জন্য বলতে পারো, মহিলাদের এই ধরনের কতগুলো অপরচুনিটিজের কথা বলছিলেন বা এই ধরনের প্রবলেমসগুলো তিনি সেখানে এক্সপোজ করছিলেন এবং মহিলাদের বলছিলেন যে এখান থেকে বেরিয়ে এসে এক্সপ্লয়টেশনটাকে কমাতে হবে এবং তার জন্য কিন্তু মেয়ে প্রেসিডেন্টই দরকার, মেয়ে প্রেসিডেন্টই কেবলমাত্র মেয়েদের প্রবলেমসটা বুঝবে। ঠিক একই ধরনের কনসেপ্ট আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি, একই জিনিস কমলা হ্যারিস একজন মহিলা, তো এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। দেখা যায় এইবারও যেতে কিনা মহিলা সেন্টিমেন্টস, মহিলাদের ইস্যুসগুলো সেখানে জয়লাভ করতে পারে কিনা, যদিও সম্ভাবনাটা খুব কম, কারণ মনে হচ্ছে এখন এইবার ডোনাল্ড ট্রাম্পই জিতে আসবে, কারণ ইতিহাস তো তাই বলছে, মানে ইতিহাস তাই বলছে যে এটাই হয়। যাই হোক, দেখা যাক কি হয়। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ওদের এই সমস্ত বিষয়গুলো যাতে এখানে রেকগনিশনস পায়, সেই কারণে আমরা এই সমস্ত কথাগুলো এখানে কিন্তু বারবার বলছি। A great deal of scholarship on যেটা বললাম তোমাকে should be recognized an important form of labor বললাম। Relational aspects of care work can also be conceptualized as a form of emotional labor হিসেবে ওটাকে রিলেট করা যেতে পারে। ইমোশনাল লেবার, যে তারা আগে বললাম যে গিয়ে সমর্থন দিচ্ছে, তাদের কোনো একজন মহিলা তার ছেলে হয়তো তাকে ছেড়ে থাকে না, তার সাথে থাকে না, সে অন্য কোথাও গিয়ে তার পরিবার নিয়ে থাকে বা তাকে শহরের বাইরে গিয়ে থাকতে হয়, ইনি একাকিত্ব ফিল করছেন, সো তার জন্য তিনি কি করছেন, কোনো একটা ক্লিনিকে ফোন করছেন, সেখান থেকে একজন ইমোশনাল লেবার পাঠিয়ে দেওয়া হবে, যে ইনি এসে তখন ইমোশনাল, তখন কি দেবেন, তাকে সাপোর্ট দেবেন, তাকে তারা হয়তো গল্প শুনবেন বসে, তার সঙ্গে বসে লুডো খেলবেন, মানে ওখানকার যা খেলা আছে কাইন্ড অফ, তো সেগুলো করে ওনার সঙ্গে টাইম পাস করবেন। ইমোশনাল, তার পাশে থাকা, সাপোর্ট। এই যে আর্লি হসচাইল্ড বলছে ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইমোশনাল লেবার টু সোশ্যাল সায়েন্টিস্ট, defining it as a process by which a worker produces a feeling in him or herself in order to elicit a certain emotional state, usually positive, কি বলছে, usually positive in a customer or client। বললাম এখন যে তিনি খুব দুর্বল ফিল করছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তো ওনাকে গিয়ে ওনার একটু সমর্থন দেওয়া, ওনার সঙ্গে খেলাধুলা করা, ওনার গল্পগুলো শোনা, সারা জীবনে কি কি করেছে উনি হয়তো তোমাকে শোনাবেন, সেগুলো করে তাতে মানসিক আনন্দ পাবেন। That's all. Hochschild বলছে কি, Hochschild argues that emotional labor is potentially deleterious to a worker's sense of self and well-being because the worker is asked to suppress his
or has true emotional state, instead performing according to the emotions rules of the empathy company or organizations. Examples বলছে সার্ভিস উইথ আ স্মাইল। বুঝতে পারছো কি বলছে? বলো দেখি কি বললো। মানে ওর নিজের ইমোশনাল ফিলিংস হিসাবে ওকে ওখানে সার্ভিস দিতে হচ্ছে না, ওই কোম্পানি যেখানে ও কাজ করে সেই ইনস্টিটিউশনে ওদেরকে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করবার জন্য ওদের ইমোশনের সাথে, মানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে তুমি যাকে সার্ভিস দিতে গেছো, তো ইমোশনাল সার্ভিস দিতে গেছো, তো ইমোশনাল সার্ভিস দিতে গেছো, এখন তুমি বাড়িতে হয়তো তোমার মানে যে মহিলা ওখানে সার্ভিস দিতে গেছেন কোনো একজন পুরুষকে বা কিংবা মহিলাকে, তো সেখানে পুরুষকে বা মহিলাকে তিনি সার্ভিস দিতে গেছেন, দিতে গিয়ে দেখা যাচ্ছে কি যে ইনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তো ওনার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন, মুড ভালো নেই ওনার, হতেই পারে হিউম্যান বিং তো, হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন বা কোনো একটা ট্র্যাজেডি ঘটে গেছে বাড়িতে, কিন্তু কাজে না গেলে তো হবে না, তো ট্র্যাজেডি ঘটে গেছে, বাট তাকে সেই ট্র্যাজেডিটাকে সরিয়ে কি করতে হবে, সে ওখানে গিয়ে তার কাজটাই হচ্ছে ইমোশনাল সাপোর্ট। তো এখন ওই বাড়িতে গিয়ে যেহেতু ইমোশনাল সাপোর্ট দিতে গেছে, তুমি তার নিজের প্রবলেমগুলো আমাকে শোনাতে পারবে না, তোমাকে ওনার প্রবলেমগুলো শুনতে হবে। তো ওনার প্রবলেমগুলো শুনছো বা ওনার কোনো একটা মজাদার কাহিনী শুনছো, শুনতে শুনতে তোমাকে অনেক হা হা করে হাসতে হবে। তোমাকে একটা পড়ে গল্প পড়ে শোনাচ্ছে যে শোনো আজকে তোমাকে একটা গল্প বলে শোনায়, উনি শোনাচ্ছেন তোমাকে, তুমি কাজে গেছো সেখানে, কারণ মজাদার একটা গল্প শোনালো, এখন তোমাকে হাহা করে মন খুলে হাসতে হবে, কারণ ওটা ওই পার্টিকুলার কনটেক্সটটা কিন্তু ওটাই কিন্তু জেনারেট করছে, যেটা মজাদার হাসি, সেখানে কিছু করার নেই, তোমাকে হাসতে হবে। তো কতটা মানে সাইকোলজিক্যালিও কতটা সেখানে বোঝাতে চাইছে যে লেবারটি যিনি ওখানে গেছেন সাপোর্ট দিতে, তার জন্য এটা সাইকোলজিক্যাল কতটা একটা পেইন। জোকাররা যেটা করে বেসিক্যালি, জোকাররা যেটা করে না যে সার্কাসে মানুষ ওদের সেই অ্যাক্টিং গুলো দেখে কিন্তু হাসাহাসি করে, কিন্তু ওর ভেতরে জোকার সিনেমাটা দেখেছো, মুভিটা দেখেছো, জোকার মুভি দেখো নি? বিখ্যাত মুভি, দেখবে জোকার মুভি, মানে পুরোনো মুভি, বিখ্যাত মুভি, ঠিক আছে জোকার। এবং সেটা ইন্ডিয়াতে এত ফেমাস হয়নি, কিন্তু রাশিয়াতে ভীষণ ফেমাস হয়েছিল, এবং অনেক বড় মুভি, প্রায় 3.5 ঘন্টার মুভি। মানে ভারতের ইতিহাসে এই ধরনের কম সংখ্যকই মুভি আছে, 2-4টে মুভি আছে যারা হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মুভি। তো সেই সিনেমাটা দেখে সেখানে তুমি বুঝতে পারবে যে কিভাবে এরা সার্ভিস দেয়, যে এখন একজন জোকার তিনি গিয়ে সেখানে মানুষকে হাসানোর কাজ করছেন। এখন যেগুলো লাফটার চ্যানেল চ্যালেঞ্জ বলে যেগুলো, বা লাফটার যে সমস্ত কমেডি শো গুলো, যেগুলো কপিল শর্মা শো দেখো, ক্লিপস দেখো, তো সেখানে দেখবে তারা হাসায় গিয়ে, তারা হাসায়, তো তাদের প্রবলেমস গুলো সেখানে কিন্তু প্রবলেমস নয়, সেখানে তোমাকে হাসাতেই হবে, কারণ তোমার গল্প কেউ শুনবে না, সেখানে গল্প শোনার জন্য কেউ যায়নি, সেখানে তোমার পার্সোনাল গল্প শোনার জন্য কেউ সেখানে যায়নি, তোমাকে হাসানোটাই তোমার কাজ, তার জন্য ওরা এসেছে তোমাকে হাসাতে হবে। তো তোমার যদি কোনো পার্সোনাল পেন থাকে তুমি সেটা কিন্তু সেখানে তোমাকে সাপ্রেস করতে হবে। তো কতটা সেটা সাইকোলজিক্যালি বলো বা নিজের জন্য কতটা বেদনাদায়ক যে তোমাকে 360 ডিগ্রিতে তোমাকে কমপ্লিটলি কিন্তু চেঞ্জ হয়ে যেতে হবে, ওটাই এখানে বোঝাতে চাইছে যে ইমোশনাল লেবারের কতটা আরো বড় চ্যালেঞ্জ তাদের কাছে কাজটা করাটা। এবং এই জায়গায় কাজগুলো পৌঁছে গেছে, এই জায়গায় মানে এটা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি যদি না হতো তাহলে এতটা ডেভেলপমেন্টের স্বপ্নও দেখাতো না মানুষকে, মানুষ ন্যূনতম কিছু জীবনযাপন করতে এই সমস্ত নতুন নতুন অসুখগুলোও তৈরি হতো না, একীকত্বের অসুখ যেটাকে বলছে, যে বা ছেলে মেয়েরা হয়তো এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, এগুলো সব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হয়েছে, সব মানুষের হাই নিডকে জেনারেট করার জন্য হয়েছে। এটা তো শেষ বলে কিছু নেই, এটা শেষ বলে কিছু নেই, এবং এতে করে আরো বেশি করে এনার্কি তৈরি হবে, যতটা বলছে না একটা পিস আসবে, এর থেকে বেশি এনার্কি তৈরি হবে, এর থেকে বেশি কেওয়াস তৈরি হবে। একটা দেশের মানুষ অন্য দেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে সে তার নিজস্ব ধর্ম পালন করতে পারছে না, নিজস্ব খাদ্য খেতে পারছে না, মানে সে ওখানে যে এখানে যে হ্যাবিটটা তার ছিল সেখানে গিয়ে সেই সমস্ত প্রোডাকশনই তার সবজি সে পাচ্ছে না, সেখানে সেই সমস্ত খাদ্য পাচ্ছে না, কতটা প্রবলেম তাকে সেখানে ফেস করতে হয়। তার নিজের ছেলে মেয়েকে সে কিভাবে মানুষ করবে বুঝে উঠতে পারছে না, দুটো কালচারের মাঝে পড়ে গেছে, তার ছেলে মেয়েও কি তাকে কি ছেড়ে চলে যাচ্ছে, তার ছেলে মেয়েও তার মূল্যবোধ কিছু বুঝছে না। তো এই যে প্রবলেমস গুলো, এই যে লিবারেল সোসাইটি যেগুলো আমাদেরকে বলছে লিবারেল স্বাধীনতা, এত কিছু উন্নতি হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্য দিয়ে হবে, এগুলো একটা বড় ধরনের ভাওতাবাজি, মানে আমি এগুলোকে তাই বলি, এবং আরো অনেক আমার মতো হাজার হাজার সায়েন্টিস্ট আছেন তারা এগুলো বলে, এগুলো হচ্ছে ভাওতাবাজি, এগুলো সোসাইটি ডিক্লাইন, সোসাইটির একটা হচ্ছে একটা ডিগ্রেডেশনস বলতে পারে, অবক্ষয়, বেটারমেন্ট হচ্ছে না এটাতে করে। মানুষের স্বাধীনতা বাড়ছে, ওকে ফাইন, স্বাধীনতা বাড়ছে, কিন্তু কতটা লিমিটে বাড়া উচিত এটা ডিসাইড করতে হবে, তুমি কতটা বাড়াতে পারো, কতটা বাড়াতে পারো এটা করতে হবে, ডিসাইড করতে হবে। তো যখন এগুলো ডিসাইড হয় না, এটা যখন একটা এন্ডলেস প্রসেসে ছেড়ে দেওয়া হয়, যে ছেড়ে দেওয়া হলো চলো কতটা রান করতে পারছি পারো তো, এবং এর তো শেষ বলে কিছু নেই, তখন কি হবে যারা পিছিয়ে আছে
যারা পিছিয়ে আছে তাদের জন্য এটা অনেক বেদনার হয়ে যায়, এই মানুষগুলোর জন্য বেদনার হয়ে যায়। বা ওরাও যারা হয়তো ওই 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 আনন্দে গা ভাসিয়েছিল যে এটা হচ্ছে ফ্রিডম, এটা হচ্ছে লিবার্টি, এটা হচ্ছে আনন্দ, এটা হচ্ছে এনজয়মেন্ট, এটা হচ্ছে লাইফ, এই অনেক কিছু আছে, এই যে এটা হচ্ছে জীবন, এটাই উপভোগ করতে চাই আমি। শেষ বয়সে গিয়ে রিয়েলাইজ করে যে আমাকে দেখাশোনা করার কেউ নেই, আমাকে দেখার কেউ নেই। কারণ তুমি তো একাই জীবনযাপন করবে বলে বাড়ি ত্যাগ করেছো, একাই জীবনযাপন করবে বলে ফ্যামিলি ত্যাগ করেছো, একাই জীবনযাপন করবে বলে তুমি সোসাইটি ত্যাগ করে এসেছো, বন্ধু বান্ধব ত্যাগ করে এসেছো। তোমাকে দেখার তো কেউ থাকবে না, এটা তো অবভিয়াস। সবাই তো নিজের ধান্দায় তোমার মতো, নিজে নিজের প্রফেশনে সবাই, বিজনেসে সবাই কিন্তু বিজি আছে। এবং একটা বয়সে যখন তুমি আর কিছু করার মতো তোমার যোগ্যতা তোমার থাকবে না, তখন ইয়াং জেনারেশন তোমাকে কেন দেখবে? তুমি তো দেখো ইয়াং জেনারেশন। তো এটা এক প্রকার কি নিয়ে আসছে যে চরম একটা ডিপ্রেশন বলতে পারো। লিবারালিজম একদিকে যেমন আমাদের লিবার্টি নিয়ে আসছে মানুষের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টস নিয়ে আসছে, ইটস ট্রু, অন্যদিকে আমাদের জন্য এই নতুন নতুন প্রবলেমস গুলো ক্রিয়েট করছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালকে তার কমিউনিটি থেকে বের করে নিয়ে এসে যেখানে একটা কোঅপারেটিভ ফর্ম অফ নেচার ছিল, যে প্রত্যেকের খেয়াল রাখে, কথা বল। মানে এখনো তুমি যদি, আমি কলকাতাতে দেখে যেমন এই বাড়িতে মানুষ একজন মারা গেল, এই বাড়ির মানুষ জানতে পারলো না, আমি জানতে পেরেছি কারণ আমাকে ওয়ার ফোনে জানানো হয়েছে, আমি অ্যাসোসিয়েটেড ছিলাম, তো আমি জানতে পেরেছি। অথচ ওই বাড়ির মানুষ জানতে পারলো না, যে এই বাড়ির মানুষ জানতে পারলো না, উপরতলা যারা থাকে ওদের উপরতলায় এখানে কে মারা গেছে তারা জানতে পারলো না। তারা কখন জানতে পারছে? যখন শ্রাদ্ধের কাজ হচ্ছে, তখন জানতে পারছে। আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি বললাম শ্রাদ্ধ হচ্ছে। কার হচ্ছে? ওই মহিলার। যতই অনেক ইয়াং ছিলেন, হ্যাঁ ইয়াং ছিলেন, মারা গেছে করোনাতে, অনেক সাইকোলজিক্যাল ডিপ্রেশনে ছিল, অসুস্থ হয়েছিল, তার থেকে সাইকোলজিক্যাল ডিপ্রেশন, ওখান থেকে ফিরে আসেনি, হার্টের ওষুধে মারা গেছে। এই মানুষ জানতে পারে। তাহলে এখানে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, প্রতিবেশীরা এত ব্যস্ত। তুমি গ্রামের দিকে চলে যাও, তুমি এখনো রুরাল এরিয়াতে চলে যাও, এখানে একজন মানুষ মারা গেলে হাজার হাজার মানুষ তাকে কাঁধ দেওয়ার জন্য আসছে, তার প্রত্যেকের প্রবলেম সেখানে তারা ভাগিদার করতে। এবং গ্রামেও দেখবে ধুমধাম করে বিয়ে হয়, এখানে বিয়ে হচ্ছে একটা হোটেলে নিয়ে গিয়ে বিয়ে হলো, সেখানে আনন্দের মানুষের পার্টিসিপেশন নেই, জাস্ট ক্লোজ যারা তাদেরকে ডাকলো সেটাতে হয়ে গেল। এবং ওই টাকাতে হয়তো অতটা ওই ধরনের মেনুজ গুলো হতো না, যেগুলোকে সো কল্ড সোসাইটি ইন্ডাস্ট্রি যেগুলোকে হয়তো হাই প্রোফাইল মেনু বানিয়ে রেখেছে, সেটার জন্য হয়তো 700-800 টাকা হয়তো পার প্লেট তোমার খরচা হবে, সেটা হয়তো হবে না। কিন্তু গ্রামে দেখবে মানুষ এনজয় করে বিয়েটা, ডাল সেদ্ধ ডাল দিয়েছে, শুধু একটা সবজি ভাত দিয়েছে, সেখানে হয়তো তাদের পছন্দ মতো হয়তো সেখানে কিছু মাংস রয়েছে, সুন্দর মিষ্টি রয়েছে, দই রয়েছে, পাঁপড় রয়েছে, সুন্দর খাওয়া দাওয়া। খাওয়াটা প্রাইমারি গুরুত্ব নয় ওখানে। গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে একটা গেট টুগেদার, এনজয়। এরা এনজয়টা কিসের মধ্যে দিয়ে করলো? খাওয়ার দাওয়ারের মধ্যে দিয়ে। ফলে কিছুটা মানুষকে এখানে কিন্তু এলিমিনেট করে দিল। সোসাইটির মধ্যে যে একটা কোঅর্ডিনেশন ছিল সেটা তাহলে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টাল যে খাদ্যটাকে ভ্যালুস দিতে গিয়ে সোসাইটির মধ্যে যে মানুষের সঙ্গে মানুষের যে কোঅর্ডিনেশনটা ছিল সেটা ব্রেক করে গেছে। রুরালে তুমি যখন যাবে, রুরাল এরিয়াতে যখন তুমি যাবে, তখন কিন্তু তুমি সেখানে খাওয়াটা সেকেন্ডারি, কিন্তু মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, তারা সেখানে এসে আশীর্বাদ করবে, তারা ধুমধাম করে সেখানে গান বাজবে, সবাই ডান্স করবে, সেখানে 6-7 দিন যাবো সেখানে একটা হই হুল্লোড় হবে, চিৎকার চেঁচামেচি হবে, বিশেষ আনন্দ সেটা। এই যে মানুষের মধ্যে যেটা একটা ওয়েল কোঅর্ডিনেশন, ওয়েল কোঅপারেশন, একটা অর্গানাইজড একটা যে ফর্ম, সেটা কিন্তু ব্রেক করে দিয়েছে। তো ফলে নতুন নতুন এই প্রবলেমসগুলো জেনারেট হচ্ছে। তো এগুলো এখানে বলা হচ্ছে যে নতুন ওয়ার্কার যারা, তাদের জন্য এই ধরনের কাজগুলো করাটা অনেক চ্যালেঞ্জিং। তারা মেশিনের মতো তাদেরকে ট্রিট করতে হবে। 360 ডিগ্রিতে ইট ইজ পসিবল টু চেঞ্জ ইউর মুড। মানে আমরা পারি কখনো, হয়তো চেষ্টা করি সেই রকম ভাবে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। কতটা পেইনফুল হতে পারে। বাড়ি থেকে কেঁদে বেরোলাম, দরজাটা যখন নতুন এই কাজে যোগদান করছি, দরজাটা খুলে আমাকে হেসে ঢুকতে হবে, কারণ আমার কোম্পানির মোটোই হচ্ছে সেটা, সার্ভিস উইথ স্মাইল। তো আমাকে এটাই করতে হবে। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু বোঝাতে চাইছে। তো এখানে কি বলছে? এখানে বলছে দেখো, সাবসিকুয়েন্ট ওয়ার্ক অন ইমোশনাল লেবার কনসিডার হাউ ফ্রন্টলাইন সার্ভিস ওয়ার্কার সাচ অ্যাজ এয়ারলাইন অ্যাটেন্ডেন্টস, তাদের কথা বলছে, এয়ার হোস্টেসদের কথা বলছে। এয়ার হোস্টেসদের তো ওটাই করতে হয়, হ্যালো স্যার, নমস্কার স্যার, তাই তো, হাউ মে আই হেল্প ইউ স্যার, হাসি মুখে বলতে হয়। হাসি মুখে যদি না বলো, হাসি মুখে কমপ্লেন করে দেবে, তুমি আবার কমপ্লেন খেয়ে গেলে এবং হয়তো তোমার চাকরিটাই চলে যাবে। প্রাইভেট জব তো সিকিউরিটি নেই, চলে যাবে চাকরিটা।
তো একজন মানুষের জন্য তোমার চাকরিতে চলে যাবে, যেমনি খুশি হয়নি, কমপ্লেন দিয়ে দিয়েছে, না ওনার টলারেট করবে না। তো কতটা লেভেলে পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশন দেওয়ার লেভেলে নিয়ে যাওয়া হয়েছে ওই সার্ভিসটাকে, এবং তাতে করে এই সমস্ত মানুষদেরকে বা যিনি সার্ভিস দেবেন তাকেও কনসিডার করা হচ্ছে না। বুঝতে পারছো তো বিষয়গুলো? তো এখানে এয়ার হোস্টেসদের কথা বলছে, ফুড সার্ভারদের কথা বলা হচ্ছে, অর টেলিমার্কেটার্সদের কথা বলা হচ্ছে, এক্সপিরিয়েন্সড অ্যান্ড ম্যানেজ দ্য ইমোশনাল ডিমান্ডস ফর দেয়ার জব। বুঝতে পারছো কাদের কাদের কথা বলা হচ্ছে? ফুড সার্ভার, যারা ওয়েটারের কাজ করে এসে হোটেলগুলিতে, রেস্টুরেন্টগুলিতে। তা রেস্টুরেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে উনি সার্ভিস দিচ্ছেন, কিন্তু সার্ভিস দিতে গিয়ে কি করছেন? হেসে মুখে কথা বলছেন, অথচ তার ওই সিচুয়েশনসটা হয়তো নেই, তিনি পারবেন না, বাট ওকে করতে হবে। কারণ তোমরা গোমড়া মুখে, কারণ ওখানে দুজন কাপলস গেছে হয়তো, সেখানে তারা একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য, আর তুমি সেখানে গিয়ে তুমি এখন পুরো সিস্টেমটিকে গোমড়া মুখে এসে খাবার দিয়ে এসে স্পয়েল করে দেবে, মানানসই নয়। এটা ওদের ডেফিনেশন। একটা ভিডিও দেখছিলাম, আমার খুব মজাদার লাগলো এবং খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি এই জিনিসগুলো দেখে নিজেকে এইভাবে কম জিনিসগুলো দেখি, মানে এইগুলো জাস্ট করতে হবে, এটা ইজি হয় জিনিসগুলো। একটা কাপলস, তারা মানে ছেলেটা কতটা শিক্ষিত ভাবো, মানে ওটাই শুধু দেখলাম আমি। একটা কাপলস, সে একটা বড় একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সম্ভবত তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো সেখানে একটা বড় তারা কেক সেখানে নিয়ে এসে কেক কাটবে বলে প্ল্যান করেছে, এবং কেকটা বোধ হয় 5 তলা 6 তলা, কারণ এটা এতটা লম্বা কেক, ঠিক আছে, উঁচু করে তারা সেখানে সাজিয়েছে। তো সেখানে কেকটা নিয়ে আসছেন যে ওয়েটার, নিয়ে আসতে কারো তার পায়ে পা লেগে সে কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেছে। মেয়েটি কান্না করতে শুরু করলো, তার স্বপ্ন ভেঙে গেল। তার স্বপ্ন ভেঙে গেল। সেটাই তার এক্সপেকটেশন ছিল যে আমরা সেটা কেকটা এতটা মজাদার করে কাটবো, হয়তো আরো অনেক কিছু প্ল্যান করে রেখেছিল, সেটা তো আর এখন আর সম্ভব নয়, কি প্ল্যান করে রেখেছিল সেটা জানাও সম্ভব নয়। তো সে কাঁদতে ধরলো মেয়েটি, এবং বন্ধুরাও সেখানে কিন্তু আপসেট হয়ে গেল, কেকটা নষ্ট হয়ে গেল, মেয়েটাও কাঁদছে। ছেলেটা কতটা শিক্ষিত দেখো, মানে বোঝে। ও কিচ্ছু করলো না, ওয়েটারকে সেখানে ওকে মানে ওর ভয় পেয়ে গেছে না, ওর চাকরি চলে যাবে বা ওর একটা কিছু হবে, মানে মানে চাকরিটা চলে যাবে, তার থেকেও বড় কথা হচ্ছে বোধহয় ও এটা ফিল করছিল যে আমি একজনের লাইফটা স্পয়েল করে দিলাম, হয়তো তার আগে যে বাড়িতে ঝগড়া করবে বা কিছু একটা হবে, অনেক সমস্যা। ছেলেটা এতটা শিক্ষিত, সেখানে কি করলো, ও বসে পড়লো ওখানে, হাসতে হাসতে কেকটা কাটলো, কেটে ও নিজে খেলো, ওই মেয়েটি যে কাঁদছিল ওকেও খাইয়ে দিল ওখানে বেশি, এবং বন্ধুরা তো আমার হাততালি দিতে শুরু করলো, তখন চেঞ্জ হয়ে গেল এনভায়রনমেন্টটা। তো ওখানেই সবাই বসে পড়লো, ওখানে বসেই তারপরে সেটাকে কিন্তু সেলিব্রেট করতে শুরু করলো। তো এই যে সবসময় যে তোমাকে যে তুমি যে মেশিনারি ওয়েতে যে তোমার পারফর্ম করতে পারবে, এটা তো সম্ভব নয়, কিন্তু ওই সুযোগটুকু ওখানে নেই। কিন্তু এই ছেলেটি শিক্ষিত বলে হয়তো সেটাকে উনি স্পয়েল করতে চাইলেন না, যে ঠিক আছে কেকের জন্য আমার পুরো, মানে কেকটা তো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্যটা হয়তো আমার গেট টুগেদারটা, আমার বন্ধু বান্ধবরা গল্প করবো, আড্ডা দেবো, গুজব করবো, এবং কেকের পাশে তো আরো খাবার রয়েছে আরো অনেক, সেগুলো খেয়ে আমরা এনজয় করবো। বা কেকটা তো পুরোটা খাবো না, এটা জাস্ট একটা সিম্বল, এবং সেটাকে সেইভাবেই নেবো। তো ওই ছেলেটা হয়তো রিয়েলাইজ করেছে, কিন্তু সবাই তো করবে না। আমরা কি করি, গালি দিয়ে দিই, সঙ্গে সঙ্গে বকুনি দিয়ে দিই, ম্যানেজারকে কমপ্লেইন করে দিই, করি তো। তো এই জিনিসগুলো সেখানে কিন্তু নোটিশ করা যায়। তো এদের জন্য কতটা চ্যালেঞ্জিং টাস্ক সেটা একবার বোঝো। এইগুলো আমরা দেখতে পাচ্ছি, ওগুলোই বলছে এখানে ঘুরিয়ে ফিরিয়ে। কি বলছে তারপরে দেখো, কোথায় ছাড়লাম? ইমোশনাল লেবার ইজ আ পার্ট অফ কেয়ার ওয়ার্ক। Emotional labor is a part of care work, but it does not always resemble the emotional labor associated with the form of service work. Caregivers must follow emotions rules when providing for clients or customers. এটা এখনই এক্সপ্লেইন করলাম যে ক্লায়েন্টকে যিনি সার্ভিস দিচ্ছেন তার ইমোশনসকে মাথায় রেখে তাকে লাফটার দিতে হবে, কিছু করার নেই, অথচ তার পেইন আছে, কিন্তু কিছু করার নেই, পেইনটাকে সরিয়ে রেখে তাকে লাফটার দিতে হবে। Especially when care work, when care takes place in a setting where management or familiar norms structure individuals' orientations to care. Care work, however, is unlike other form of service work in that it requires workers to care about not just for another person, often over time. বুঝতে পারছো তো, না বুঝতে পারলে না? এটা বুঝতে পারলাম না। Care work, however, is unlike other form of service work in that it requires worker to care about not just for another person, often over time.
যাকে তুমি সার্ভিসটা দিচ্ছ সবসময় তার কথা মাথায় রেখে যে তোমাকে এটা করতে হবে তা নয়, তোমাকে এটা ভেবেও করতে হবে যে টাইমের ঊর্ধ্বে যেতে হবে। ইফ ইউ ডোন্ট স্মাইল, তোমাকে পরে তোমাকে যা রেটিং দেবে তাতে তুমি আর কাজে ফিরে আসবে না, ফিরে আসার সুযোগ তোমার তৈরি হবে না। তো শুধু ওই কাস্টমারটিকে নয়, তোমাকে ভবিষ্যতের কথা মাথায় রেখেও তোমাকে এটা কিন্তু অলওয়েজ একটা নিজের মধ্যে একটা ইনবিল্ট ডিসিপ্লিন তৈরি করতে হবে, বলতে পারো টাইমের ঊর্ধ্বে গিয়ে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। এতটা মানে ভবিষ্যতের কথা ভেবে আমাকে যতটা আমি সফট হতে পারি এই মুহূর্তে ততটা সফট হতে হবে, যাতে আমি 5 স্টার রেটিং পাই। বুঝতে পারছো তো ওই কথাগুলো, এই বিষয়গুলোকে এখানে বোঝাতে চাইছে। Unlike a fleeting interactions between an airline attendant and her passenger, caregiver often develop strong ties to care recipients and become pseudo মানে নকল or real friends of family to them। যে তুমি এই সমস্ত কাজ করতে গিয়ে কি করছো, কাজ করতে গিয়ে তুমি অনেক সময় তার নকল বন্ধু হয়ে যাচ্ছ, ডুপ্লিকেট মানে অরিজিনাল নয়, সুডো, মিথ্যে বন্ধু হয়ে গেলাম আমি তোমার, এবং তোমার সাথে জড়িয়ে যেতে হচ্ছে আমার। হয় অনেক সময় জিনিসগুলো হয়। In these cases, such as when a home care aid cares for her elderly client, or a nanny provides for a young child। nanny মানে হচ্ছে কেয়ার যারা করছে তাদেরকে বলছে nanny। provides for a young child, emotional labor is required but does not necessarily lead to entirely negative psychological outcome for the caregiver। কিছু কিছু কাজ আছে এগুলোই যে তাকে নেগেটিভ কিছু তৈরি হবে তার নয়, কিছুটা পজিটিভিটিও থাকতে পারে, বাট এগুলো কিন্তু তারপরেও তাকে পজিটিভলি করতে হবে। কারণ বাচ্চার সঙ্গে তুমি দুর্ব্যবহার করবে, এটা কেউ মেনে নেবে না, আজকের দিন এটাও হয়ে গেছে। তুমি হয়তো রেগে তোমার বাড়ির কোনো একটা সিচুয়েশন তুমি হয়তো মাথার মধ্যে ঘোরাফেরা করছো, বাচ্চাটার উপর রেগে গেলে তুমি ধমক দিয়ে দিলে বাচ্চাটাকে, এটা কিন্তু বাবা মারা টলারেট করবে না। এখন সিসিটিভি লাগিয়ে রেখে তোমাকে ওখান থেকেই দেখছে যে তুমি সত্যি বাচ্চাটার সাথে কি বিহেভ করছো। Care work then helps expand our understanding of emotional labor to exclude a complex array of emotional experience and outcome for workers. There are very real physical demands tied to care work tasks, such as lifting or transferring care recipients from bed to chair, attending to bodies, bathing, brushing teeth, hair, and changing diapers, and cleaning and cooking কি বলছে, represent just some of the dirty work of caring labor। এই সমস্ত কাজগুলো তাদের করতে হয়, ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, বাচ্চাদেরকে স্নান করাতে হচ্ছে, তাদের ব্রাশ করাতে হচ্ছে, তাদের চুল পরিষ্কার করে দিতে, চুল আঁচড়ে দিতে হচ্ছে, বয়স্কদের যদিও তাহলে এক বেড থেকে আরেক বেডে তাকে নিয়ে দিতে হচ্ছে, তাদের ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, এই সমস্ত কাজগুলো যেগুলোকে সমাজ ডার্টি কাজ হিসেবে কনসিডার করে থাকে। রেটস অফ ইনজুরি ক্যান বি হাই ফর কেয়ার গিভার্স। তাদের কাজ করতে গিয়ে ইনজুরিও হয়। কী ধরনের হতে পারে? ফিজিক্যাল ইনজুরি বেসিক্যালি, সাইকোলজিক্যাল তো হয়, সেটা ছেড়ে দাও, সাইকোলজিক্যাল ইনজুরি তো হবেই। ওই গল্প শুনে তার নিজেই এসে ডিপ্রেশনে ভুগছে, গল্প শুনতে গেছে তো এখানে এমন একটা হরর কাহিনী শুনিয়েছে যে সে আর বাড়িতে এসে ঘুমোতে পারছে না বেচারি, তাই না? তো হ্যাঁ ওটা তো ওই বললাম যে মিসট্রিটমেন্ট তো ওই যে হচ্ছেই, যে বললাম যে তারপর কি বলছে, ডিপেন্ডিং অন দ্য পপুলেশন দে সার্ভ, যে কতটা পপুলেশনকে তারা সার্ভ করছে সেটার অনুসারে তাদের ইনজুরিও হয়, হয়তো অনেক তাদের চোট পায়, তারা আঘাত পেলো শরীরে কোথাও, এগুলোর জন্য তাদের কিন্তু এগুলো আবার দেখবে। যেমন তুমি যদি পাবলিক জব করো, এখন প্রাইভেট জবগুলো হয়েছে কিনা আমি কতটা হয়েছে জানি না, পাবলিক জব যদি তুমি করো তাহলে তোমার জন্য কিন্তু থাকবে, তোমার যদি কিছু ইনজুরি হয় কাজ করতে গিয়ে তাহলে সেখানে কিন্তু তোমার মেডিকেল ক্লেম আছে, মেডিক্লেম যেটাকে বলছে, তোমাকে সরকারিভাবে সমস্ত ট্রিটমেন্ট ফ্রি দেওয়া হবে। ওদের নিজেদের ওই ইনস্টিটিউশন, যেমন ওই দীপিকা যেমন হচ্ছে জেএনইউতে পিএইচডি করছে, মাস্টার্স করছে, সেখানে ওখানে প্রথম দিনই যাওয়ার সঙ্গে সঙ্গে ওর হেলথ কার্ড করে দিল, বা যাদবপুরে আমি যখন পড়তাম আমাদের হেলথ কার্ড প্রথম দিনই হেলথ কার্ড হয়ে গেল। আমি ওখানে থাকাকালীন আমার যা কিছু প্রবলেম, ছোটোখাটো মাইনর আর কি, যা কিছু প্রবলেম আসবে ওরা ওখানে ডাক্তার আছে সারিয়ে দেবে। দিল্লিতে জেএনইউতে যেমন হচ্ছে এইমসের ডাক্তাররা ওখানে এসে বসে, তো ওখানে পুরো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস আছে, তোমার ওখানে 1-2 দিনের জন্য ট্রিটমেন্টও হতে পারে, সিরিয়াস কোনো ট্রিটমেন্ট হলে প্রবলেম হলে তোমাকে এইমসে পাঠিয়ে দেবে ওখান থেকে সরাসরি। তো এত বড় ফেসিলিটিস সেখানে আছে, কিন্তু তুমি এই সমস্ত কাজে কিন্তু এগুলো পাবে না, কেন? এতটা রেপুটেড জব নয়, সমাজ এতটা ভ্যালুস দেয় না। তো
তো তুমি ওখানে যাবে, লেবার হিসেবে যাবে, তো তোমার ইনজুরি হয়েছে, তোমার নিজের দায়িত্বে সেটাকে তোমাকে সারাতে হবে। তোমার সেটার জন্য স্পেশাল কোনো সুযোগ পাবে, সুবিধা পাবে না, কে দেবে? যার বাড়িতে গিয়ে হয়েছে সে দেবে? কোনোদিন দেবে না। সে হয়তো মানবিকভাবে হয়তো সেটা হতে পারে, বাট রোজ রোজ তুমি যদি কিছু একটা করো, এবং করতে গিয়ে এটা তো কাজ করলে তো কিছু প্রবলেম তো হতেই পারে, ইনজুরি তো কিছু আসতেই পারে, কিন্তু সেখানে সেই ব্যবস্থাগুলো দেবে না, ওরা সেই দায়িত্বটা নেবে না, তো বার্ডেনটা বেড়ে যাবে, কেন নেবে? তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ কোম্পানিজ গুলো নিজেরা দায়িত্ব নেয়, কিন্তু কোম্পানিজ গুলো যেহেতু এই সমস্ত কোম্পানিজ খুব একটা বড় নয়, ছোট কোম্পানিজ হয়, কতটা সার্ভাই, এরা কতটা ফেসিলিটিস দেবে? আমাদের বাড়িতে যে কাজের মাসিরা আসে, ক টাকা দিই তাদেরকে? আমাদের বাড়িতে আসে? আমাদের বাড়িতে এখন নেই, এখন তো খুঁজে পাচ্ছি না, কদিন ধরে ছাড়িয়ে দেওয়ার পর। যখন ছিল কত টাকাই বা দিতাম আমরা, কিন্তু তা তো ওই সমস্ত ফেসিলিটিস গুলো নেই, তার মেডিক্লেম নেই সেখানে, তার কোনো ইনজুরি হলে তার গ্যারান্টি আমি নেব, এবং সেও পুজোর সময় যে বোনাসটা যায় সেটা নিয়েও আমরা ঝগড়া করি, ট্রু, এটা নিয়ে আমরা ঝগড়া করি যে না বোনাস দেবো না, হ্যাঁ তাহলে এই সমস্ত কথাগুলো বলি, কিন্তু ওখানে, এবং বুঝতেই পারছো তাহলে এগুলোতে নেই। ভালো কোনো যদি জব হতো, ভালো মানে যেটা সমাজ ভালো বলে কনসিডার করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই সমস্ত কাজ যদি হতো, সায়েন্টিস্ট, তাহলে সেখানে হয়তো আছে, কিন্তু এগুলোতে নেই। তাহলে কতটা চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে কাজ করতে হয়, প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, যেটা হয়তো আর্ন করলো সেটা হয়তো পুরোটা তার ট্রিটমেন্টে চলে গেল, চ্যালেঞ্জিং। ওই বিষয়গুলো এখানে দেখাতে চাইছে। More than half of the certified nursing assistants working in nursing homes, for example, report incurring at least 1 week related injury within 12 months. যে 12 মাসের মধ্যে অ্যাটলিস্ট একবার তো তারা ইনজুরি হয়েছে, তারা ফেস করেছে, তো তখন তার দায়িত্বটা কার? কেউ নেই। Since many low-paid care workers do not have access to affordable insurance, the physical strain of caregiving can have long-term consequence for employment opportunities and advancement. বুঝতেই পারছো যে এগুলো তাদের নেই, একেবারে ওটাই বোঝাতে চাইছে যে ফলে তাদের একটা সমস্যা কিন্তু উঠে যে এগুলো যদি ইনজুরি হয়ে যায় তাহলে দীর্ঘদিন সে কাজে যেতে পারবে না, কাজে না গেলে খেতে পারবে না। কিন্তু যদি ইন কেস অফ পাবলিক সার্ভিস হয় তাহলে কি হবে? তুমি ছুটি নিতে পারবে, তুমি ছুটি নিয়েও পরে আবার ওই কাজটাতে ফিরতে পারবে, একই কাজে যোগদান করতে। তোমাকে 1 মাসের ছুটি গেলে না, কিন্তু তোমার বেতন দেবে না সরকার, কিন্তু কাজে যাওয়াটা গ্যারান্টি তোমার, মানে কাজটা আটকাবে না তোমার, অ্যাটলিস্ট একটা ভ্যালিড রিজন আছে। কিন্তু তুমি যদি ফিজিক্যাল যদি তোমার ইনজুরি হয়, তুমি কাজে আর ফিরতে পারবে না প্রায় এই সমস্ত কাজ হলে, কারণ ওই কাজটা অন্য কেউ নিয়েছে, অন্য কাউকে দিয়ে দিয়েছে, ওটা তো অপেক্ষা করবে না। তো ফলে কি হয়েছে, এর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল এটা, যে সে আবার নতুন করে কাজ খুঁজতে বেরোতে হবে, আইদার অর সে সেখানে একটা বড় অ্যামাউন্ট লস করলো, সেখানে অনেক কিছু হতে পারে, বা তার সার্ভিসের জন্য যে টাকাটাও প্রয়োজন পড়ছিল সেটাও সে আসবে না। পুরো সিস্টেমটাই চ্যালেঞ্জের উপর দাঁড়িয়ে আছে। কি বলছে তারপরে এখানে দেখো, বলছে it is also thought that the physical strain of some forms of caregiving, also with the emotional labor of care work, contribute to high rate of turnover and burnout in paid care occupations. This is of serious concern to scholars and policymakers alike, who fears that the United States face an impending care gap, a lack of qualified caregivers for a growing elderly and disabled populations. তো এই ধরনের কাজগুলোতে এই ধরনের প্রবলেমসগুলো আসে, সহজ ভাষা, বিশেষ কিছু নয়, ঠিক আছে? এটা সিরিয়াস একটা কনসার্ন স্কলারদের কাছে এইটাই, যে এই ধরনের কাজগুলো করতে এই কারণে সবাই রাজি হয় না। সবাই ওই, যেমন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে দেখবে সবাই গ্র্যাজুয়েট, সবাই মাস্টার্স করেছে, কিন্তু ওটাতে ওর কোনো লাইফ নেই। তো বছরের সে তার জীবনের সে হয়তো সেখানে 8-10টা বছর এই সমস্ত কাজে দিয়ে দিল, তারপরে গিয়ে সে চাকরিও পাচ্ছে না, 10 বছর পরে গিয়ে তার রিয়েলাইজেশন হচ্ছে যে আমি মিছিমিছি সময়টা নষ্ট করেছি। মোস্ট অফ দ্য কেস এটাই দেখবে, যে যেমন লকডাউনের সময় জিনিসটা একদম পরিষ্কার ভিজিবল হয়ে গেছিল। তো অনেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে সাধারণ যে গ্র্যাজুয়েট হয়ে গেছে, বাংলা নিয়ে পড়েছে, ইতিহাস নিয়ে, ইংরেজি নিয়ে, ভূগোল নিয়ে পড়েছে, এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়েছে, পড়ে আলটিমেটলি সে কি করেছে, যে ওখানে চাকরি নেই, তখন কি করছে, তখন এই সমস্ত কাজ করতে বাধ্য হচ্ছে। অনেকে তারা হয়তো লজ্জায় তখন আর নিজেকে বলতেও চায় না যে আমি গ্র্যাজুয়েট, বলতেও চায় না যে আমি মাস্টার্স, কারণ লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায় সেটা, তখন শিক্ষাটা। আলটিমেটলি সে কি করে, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা কিন্তু খারাপের দিকে চলে যায়। মানে কোনো একটা দেশের জন্য এটা কখনো ভালো ব্যবস্থা নয় যে সে তার নিজেদের দেশের মানে ওয়ার্ক ফোর্সকে এইভাবে নষ্ট করবে। উন্নত দেশগুলিতে এই কারণে গ্র্যাজুয়েটের সংখ্যা খুব কম পাবে, নেই বললেই চলে গ্র্যাজুয়েট। সেখানে গ্র্যাজুয়েট করতে করতে যাই স্কিল তারা একটা নিয়ে নেয়, সেই স্কিল অ্যাচিভ করে নেয়, সেই স্কিলটাকেই তারা তারপর কিন্তু এগিয়ে নিয়ে যায়। ওখানে প্রফেসরের পোস্টে তুমি যাদেরকে দেখতে পাবে, বেশিরভাগই তুমি দেখবে ডেভেলপিং কান্ট্রিজ থেকে গিয়ে প্রফেসর। আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ প্রফেসর হিসেবে গিয়ে ওখানে টিচিং এর কাজ করছে,
প্রচুর। তো কি শেখাচ্ছেন না, তাদের একটা একটা বিশেষত্ব হচ্ছে যে এরা যেহেতু ডেভেলপিং কান্ট্রিজ থেকে বিলং করে, এরা প্রবলেমস গুলো ভালো বোঝে। ডেভেলপিং কান্ট্রিজ থেকে বিলং করে তো প্রবলেমস ভালো বোঝে, আর ওরা প্রবলেমসটা গিয়ে ওখানে পড়ায় ওদেরকে, আর ওই প্রবলেমসের সলিউশন কি হতে পারে এবার ওরাই তৈরি করে সেটা। ওরা মানে ডেভেলপ কান্ট্রিজের হচ্ছে যাদেরকে শেখালো তারা স্টুডেন্টসরা, তো গ্রাজুয়েট হতে হতেই সেই স্কিলটা শিখে নিয়েছে, যে জেনে গেছে যে প্রবলেমটা কোথায় আছে, চলো সেই রকম একটা স্কিল তারপরে সে নিয়ে সেই স্কিল উপর বেস করে সেটা সলিউশন খোঁজার চেষ্টা করছে। এটা হচ্ছে বাস্তব, হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে রিয়েলিটি ওদের দেশে। টিচিং এর কাজ প্রফেসররা এখান থেকে টিচাররা গিয়ে করছে, মেডিকেলের কাজ এখান থেকে টিচাররা গিয়ে করছে, কিন্তু যত বড় বড় দেখবে ইনস্ট্রুমেন্টাল যে সমস্ত কাজগুলো দেখবে ওরা সেখানে ইনভলভ রয়েছে। ইনস্ট্রুমেন্টাল যেগুলো, যেখানে হিউম্যান লেবারের কম প্রয়োজন পড়ে, যেখানে ব্রেনের বেশি প্রয়োজন পড়ে, যেখানে লং রান একটা সলিউশন তৈরি করার প্রয়োজন পড়ে, সেই সমস্ত কাজগুলোতে ওদের একটা মানে যেগুলোতে প্রতিদিন একটা পেটেন্ট পাবে। পেটেন্ট ডাক্তারিতে তোমাকে কোনো পেটেন্ট দেবে না, দেবে পেটেন্ট দেবে? পেটেন্ট বোঝো? পেটেন্ট বোঝো না? পেটেন্ট মানে হচ্ছে যে কপিরাইট বোঝো? মানে তুমি একটা কিছু আবিষ্কার করেছো, সেটা রাইটটা তোমারই আছে, কেউ কপি করতে পারবে না, সেটা কপি করে বলবে না যেটা আমার। তো ফলে সারা জীবন ধরে ওরা কি করে, ওই লং রানের কথা ভেবে ওরা কিন্তু ওই ধরনের প্রোডাক্ট তৈরি করে। ওরা নিজেরা গ্রাজুয়েট করেই করতে করতেই ওই সমস্ত স্কিলসগুলো শিখেছে, এবং লং রানে নিজেদেরকে কিভাবে ডেভেলপ করবে, তারা নিজেদের আর্নিংটা করবে সেটা তারা ভাবে। তো এটা হচ্ছে বিষয়। তো এখানকার টিচারদের রিক্রুট করার এটাও একটা কারণ, যে ওই সমস্ত দেশগুলো কি করে ওই ধরনের লং রানে ওই ধরনের কোনো টেকনোলজি আবিষ্কার করে, কোনো ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে, কোনো সায়েন্স সেখানে ডিসকভার করে তারা কি করার চেষ্টা করে, লং রানে সলিউশন দেওয়ার চেষ্টা করে, যেটা আলটিমেটলি এই সমস্ত দেশগুলোর মানুষকে সার্ভিসটা দেবে। দিয়ে কি করবে, তারা এখান থেকে এদের টাকায় বসে বসে ওখানে খাবে বা কোটিপতি হবে। এটাই তো করছে ফেসবুক। কি করছে? ক কোটি আমেরিকান মানুষ আছে? 35 কোটি। 35 কোটি। আমাদের দেশের 140 কোটি, চায়নার 140 কোটি, 280 কোটি এখানেই হয়ে গেল 700 কোটির মতো। বুঝতে পারছো তো? তো ওরা ওখান থেকে একটা কোনো সফটওয়্যার তৈরি করেছে, করে লং রানে সারা জীবন ধরে ওটা কিন্তু ওখান থেকে আর্নিং করে চলে যাবে। যুগেরবার্গ যখন ফেসবুক তৈরি করলো তখন গ্রাজুয়েশনও করেনি, তবে বোধহয় স্কুলে কলেজে ভর্তি হয়েছিল, সবাই গ্রাজুয়েশন করেনি, ছেড়ে দেবো। এই গ্রাজুয়েশন হলো তো সেই তো এই কয়েক বছর আগে। তাহলে গ্রাজুয়েশন কখন হচ্ছে? যে কোটিপতি হয়ে গেছে, মানে বিশ্বের 10 জন ধনীর মধ্যে সে একজন, তখন গিয়ে সে গ্রাজুয়েশন পাস করছে। ওদের ওভারঅল সিস্টেমটা ওই রকম, ওদের মধ্যে গ্রাজুয়েশনটাই ম্যাক্সিমাম ডিগ্রি, এবং কিছু কিছু জন হয়তো সেখানে বিক্ষিপ্ত হবে প্রফেশন, এই টিচিং লাইনে এসেছেন ভাই, কিন্তু ওরা ওই ধরনের প্রফেশনে কিন্তু বিশ্বাস করে। তো ফলে আজকে ওই ধরনের ব্যবস্থা তাদের জন্য, আমাদের জন্য এই ধরনের ব্যবস্থা সার্ভিসটা আমরা এই যে আমরা পড়াচ্ছি জুমে, গুগল মিটে, ওরা তৈরি করেছে, আমরা থোড়ি না তৈরি করেছি, ওরাই তৈরি করেছে। তো এই বিষয়গুলো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি বলছে তারপরে এখানে দেখো, তারপর বলছে এখানে ইনইকুয়ালিটি এন্ড কেয়ার ওয়ার্ক। কি বলছে দেখো, ইনইকুয়ালিটিও আছে এখানে। ইনইকুয়ালিটি ইজ মোস্ট রিফ্লেক্টেড ইন হু ডাজ কেয়ার ওয়ার্ক, যে কে কাজ করছে সেখানেও আমরা যে কাজ করছে তার মধ্যে আমরা ইনইকুয়ালিটি দেখতে পাই। ইন এডিশনস টু কেয়ার ওয়ার্ক বিং হাইলি gendered, scholars like Evelyn Nakano Glenn argue that there is a clear racial division of reproductive labor in paid care work. Racial discrimination, division. বুঝতে পারছো? রেস, তুমি কালো, তুমি আফ্রিকান, চলো তুমি ওগুলোই করবে, তুমি সাদা, চলো তুমি এগুলোই করবে। কিছুক্ষণ আগেই বললাম, ওটাই বলছে রেশিয়াল ডিসক্রিমিনেশন। তো মোস্ট অফ দা হচ্ছে এই সমস্ত কাজগুলো যারা করে তারা গ্লোবাল সাউথ থেকে যায়। গ্লোবাল সাউথ বোঝো তো? কোনটা বলো তো গ্লোবাল সাউথ? আন্ডার ডেভেলপিং কান্ট্রিজ গুলো, অর্থাৎ এই এদিক থেকে দেখো আমেরিকা, মেক্সিকো থেকে শুরু করে তার নিচে আমেরিকাটা উপর দিকে ডেভেলপ, তার নিচে যেগুলো আছে সেগুলো, এদিকে ইউরোপটা হচ্ছে ডেভেলপ, আফ্রিকাটা হচ্ছে এদিকে আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং, আর এদিকে এশিয়াটা হচ্ছে পুরোটাই 2-4টে দেশকে ছেড়ে দিয়ে, তাই না? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দেশগুলো কি করছে, এই সমস্ত দেশগুলোতে প্রচুর সংখ্যায় মানুষ ওখানে গিয়ে কাজ করছে। দেখো বাংলাদেশে প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, ইন্ডিয়ানসরা প্রচুর বিশ্বের বিভিন্ন দেশে আছে। কেন? কারণ এখানে লেবার সস্তা, চলে গেছে ওখানে গিয়ে ন্যূনতম টাকায় কাজ করছে। এখানে তো অ্যাটলিস্ট সেটা মানে এখান থেকে অনেক ভালো স্যালারি, বাট ওদের দেশে ওটা অনেক কম। তো এখানে তো কাজ করলে 5,000, 4,000 টাকা, 6,000, 8,000, 10,000, 12,000 করবে, এরা থেকে কত দেবে তোমাকে? ম্যাক্সিমাম 20,000, 22,000 দেবে। কিন্তু ওখানে তুমি গেলে 60,000, 70,000 টাকা মাস ইনকাম, যেটা এখানে একজন প্রফেসর আর্ন করে। 80,000 টাকা এখানে একজন প্রফেসর আর্ন করে, ওখানে একজন সাধারণ লেবার সেটা আর্ন করে।
এই যে সিচুয়েশনগুলো কি বলছে এখানে, তারপর দেখো বলছে এখানে যেগুলো আমরা দেখতে পাই, হুইচ মিনস দ্য রেশিয়াল অর এথনিক মাইনরিটিস, এথনিক মানে জাতিগোষ্ঠী যেগুলো আছে ছোট ছোট বিক্ষিপ্ত যেগুলো যাদের কোনো উন্নতি হয়, ethnic minorities particularly women are disproportionately found in cooking, cleaning and low wage caregiving jobs relative to their numbers in the general populations. তাদের জেনারেল পপুলেশনস এর অনুপাতে আমরা দেখতে পাবো কি যে এই সমস্ত মহিলারা এই সমস্ত কাজগুলো বেশি করছে। ওভারঅল পপুলেশনে আমরা দেখতে পাবো যে মহিলারা এই সমস্ত কাজ করছে এবং তারাও হচ্ছে কিন্তু এই রেশিয়াল জেন্ডার বলতে পারো, অর্থাৎ মহিলারা যারা হচ্ছে ব্ল্যাক চামড়ার এই সমস্ত দেশগুলো থেকে গেছে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ। More recently, scholars have focused attentions to the global division of caring labor, noting the sizable number of immigrant women who travel to the United States seeking paid childcare and elder care work while their children or extended family remain in their home country. বুঝতে পারছো কি বলছে? প্রচুর সংখ্যায় মহিলারাও যায় সেখানে। মহিলারা গিয়ে কি করছে? প্রচুর সংখ্যায় মহিলারা গিয়ে তারা হচ্ছে এই সমস্ত কাজগুলো সেখানে করছে। তারা হয়তো তাদেরও নিজের বাচ্চা আছে, তাদের নিজেদের হয়তো পরিবার আছে, তারা তাদের বাড়ির বাচ্চাকে আইদার নিজের কান্ট্রিতে রেখে গেছে, নইলে হয়তো সেখানে তার বাড়িতে কোথাও রেখেছে। এগুলো হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখান থেকে দেখবে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার সে হয়তো চাকরি পেয়েছে গুগলে বা কোনো চাকরি বড় কোনো কোম্পানিতে হয়তো চাকরি পেয়েছে, সেখানে ভালো আর্নিং করে। মহিলা বাড়ি থেকে বসে কি করবে? আর ওখানে তো যতই তুমি আর্নিং করো সেখানে ঘর ভাড়া দিতেই তোমার চলে যাবে, নইলে তোমার মাসের যা তোমার রেশনের যে ব্যবস্থা সেগুলো করতেই তোমার চলে যাবে, যাতায়াত করতে চলে তো খাবে কি? সেভিংস হবে না ওই টাকাতে। হয়তো বড় স্যালারি হয়তো তোমাকে দেবে ঠিকই, তোমাকে বিদেশে গিয়ে থাকতে হবে, কিন্তু সেভিংস তোমার হবে না, খুব বেশি সেভিংস তুমি ওখানে করতে পারবে না। তো সেভিংসটা তো দরকার, ওই সমস্ত দেশে তুমি সার্ভাইভ করে কি? কারণ পিওরলি ওখানে প্রাইভেট জব, তোমার এফিসিয়েন্সি আছে তাই তারা রেখেছে। তোমার এফিসিয়েন্সি কালকে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমাকে আরো ঘুরেও থাকা বের করে দেবে কোম্পানিতে, তাহলে তুমি কি করবে? তো এই যে তারা যখন এখান থেকে যায় তখন তারা এখান থেকে বিয়ে করেও নিয়ে যায়, এখান থেকে বিয়ে করে নিয়ে যায় অনেকে। কিছু কিছু আছে তারা চালাক চতুর, তারা ওখানেই নাগরিকত্ব পাবে বলে ওখানেই তারা ওখানকারই মেয়েকে বিয়ে করে ওখানে সিটিজেনশিপ নিয়ে নেয়। আর বেশিরভাগই আমরা দেখতে পাবো কি যে এখান থেকে বিয়ে করে নিয়ে যায়। কেন? কারণ তাতে ডমিনেশনসটা ইজি হয়ে যায়, বাচ্চারা কাছে মানুষ করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো কালচারগত দিক থেকেও বলতে পারো, প্লাস হচ্ছে একটা সাধারণ বিষয়, একটা ফিলিংসের দিক থেকেও হয়। তো আলটিমেটলি কি হয় যে এখান থেকে যে মহিলারা ওখানে যায়, যে পুরুষের সাথে এরাও ফোর্স মাইগ্রেন্ট, এরা এক প্রকার। পুরুষটা হচ্ছে ভলেন্টারি মাইগ্রেন্ট, ভলেন্টারি ইমিগ্রেন্ট, তিনি হয়তো যে স্ব ইচ্ছায় তিনি সেখানে গেছেন, কিন্তু তার সাথে যে তার মিসেস সে তো এখানে থাকতে পারবে না। তারও তো একটা ফিজিক্যাল নিডস আছে, তারও সাইকোলজিক্যাল নিডস আছে, তারও সেখানে সংসার করবে, তারও একটা ইচ্ছে আছে। তো সেটা তো আর স্বামীকে ছেড়ে থাকলে তো আর হবে না। বিয়ে করে স্বামীকে ছেড়ে থাকলে বিয়ে করে কি হবে? তার অন্য কাউকে করতাম, সহজ হিসাব তো এটাই মেয়েরা বলবে। এবং একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেলে কেই বা ছেড়ে থাকতে পারে, কতটা বেদনাদায়ক সেটা তো তারাই ভালো বুঝবে। তো এখানে যেমন মহুয়া তার হাজবেন্ডকে ছেড়ে আছে, কতটা কষ্টদায়ক সে মহুয়া বুঝতে পারছে, ঠিক আছে। নয়নীকে যেমন কিছুক্ষণ এখনই বলবে যে স্যার আবার ভাঁট বকতে শুরু করলো, তাই তো মহুয়া কষ্ট হয় স্বামীকে ছেড়ে থাকতে? মহুয়া আর উত্তর দেবে না, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে ওরা হচ্ছে ফোর্স মাইগ্রেন্ট হিসেবে চলে যায়, ফোর্স, বাধ্য হয়ে সেখানে যাচ্ছে। বাধ্য হয়ে ওখানে গেল ঠিকই, ওরা ওখানে গিয়ে কি করছে? ওরা ওখানে গিয়ে দেখা যাবে যে কোনো একটা এই ধরনের কোনো একটা স্কুলে গিয়ে তারা হয়তো নার্সারির বাচ্চাদেরকে পড়াচ্ছে, ওনার স্কুলে গিয়ে সে হয়তো সেখানে কুকিং এর কাজ করছে, যদি থাকে, মানে ছোটখাটো এই ধরনের সার্ভিস রিলেটেড কাজ, কেয়ার রিলেটেড কাজগুলো তারা করছে, করে ওখান থেকে যেটা আর্নিং দিচ্ছে অ্যাটলিস্ট ওই টাকায় যদি রেশনটা হয় তাহলে ভালো, এই ধরনের চিন্তা ভাবনা। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে নোটিস করি। আমার কিছু বন্ধু বান্ধব তারা বিয়ে করে ওইরকম চলে গেছে ওখানে গিয়ে ওগুলো করছে, ঠিক আছে। তো ওরা আমাদের দেশে, এই দেশে থাকলে এগুলো করলে খারাপ বলবে মানুষ, ওই দেশে গিয়ে ওগুলো করছে। হাজবেন্ড আছে ওইরকম, হাজবেন্ড আছে ভালো, হাজবেন্ড তো কাজে চলে গেছে, কি করবে? তো ওইসব কাজ করে, ঠিক আছে। নিজের বাচ্চাকে হয়তো সেই স্কুলেই তারা সে ভর্তি করেছে, তাহলে তারও দেখাশোনা হয়ে গেল কাইন্ড অফ সেই ধরনের। তো এই বিষয়গুলো সেখানে কিন্তু হয়। তো এগুলো এক প্রকার মেয়েদের জন্য এক প্রকার বার্ডেন বলতে পারো, এক প্রকার বলতে পারো যে তাদের নিজস্ব স্বাধীনতার জায়গা থেকে যে হচ্ছে কমপ্লিটলি নট,
চয়েস ছিল না তো তার কাছে, স্বাধীনতার জায়গা থেকে তো হয়নি, বাধ্য হয়েছে। এটা এমনটা হয়নি যে মহিলারা গেছে আর পুরুষ তারপর তার পেছন পেছন যেতে বাধ্য হয়েছে, এটা তো হয়নি। পুরুষ গেছে, তার পেছন পেছন ও যেতে বাধ্য হয়েছে, তার কাছে কোনো চয়েস নেই। বা এতটাও সে হয়তো এখানে কন্ডিশন ভালো নয় এই দেশের, বা তার এখানে একটা ভালো চাকরিও করে না, যে হয়তো কি করবে যে প্রত্যেক মাসে একবার ফ্লাইটে করে গিয়ে দেখা করে আসবে স্বামীর সঙ্গে, অ্যাটলিস্ট মাসে একবার, সেটাও হয়তো সম্ভব নয়। যেটা তো 6 মাস 8 মাস 8 মাস 1 বছর পরেই সেটা সম্ভব, তাই তো? তাহলে বাধ্য হয়ে তারা এই জিনিসগুলো করছে। কি বলছে তারপর এখানে দেখো, মোর রিসেন্টলি স্কলার্স হ্যাভ ফোকাস অ্যাটেনশন, বললাম এটা। Inequality is also evident when one examines how caregiving shapes the life chance of the women and few men who carry out the work. কি বলছে, inequality is also evident when one examines how caregiving shapes the life chances of the women and few men who carry out the work. বুঝলাম না। Inequality is also evident, যে inequality দেখা যায় when one examines how caregiving shapes the life chances of the women and few men who carry out the work. আচ্ছা, যে তাদের লাইফ চান্সেসটা এখানে কি বলছে, হ্যাঁ লাইফ চান্সেসটাকেও শেপ করে। লাইফ চান্সেস বলতে কি? ওটাই এখানে বলছে, হাউ কেয়ার গিভিং শেপস দ্য লাইফ চান্সেস অফ দ্য উইমেন, পরের লাইনটা পড়লে বোঝা যাবে, shapes the life chances of the women and few men who care out the work. Unpaid caregiving negatively affects women long-term earning power in the paid labor market, is believed to affect mental health in terms of depressions and anxiety, and can lead to poor physical health. মানে যেটা বোঝাতে চাইছি এটা হচ্ছে তাদের লাইফের যে এটা কি বললো, লাইফ চান্স, কোথায় দেখলাম, লাইফ চান্সেস, তাদের জীবনের যে সুযোগগুলো ছিল সেটাকে কমিয়ে দেয়, ওটাকে ডিসাইড করে দেয়। অর্থাৎ আমি ধরেই দিচ্ছি যে আমি এই কাজগুলোই পারবো, অন্যগুলো করতে পারবো না, তাহলে তোমার চেষ্টাটা থাকলে হয়তো তুমি বেটার কিছু করতে পারতে, সেটাও আর হচ্ছে না তোমার জন্য, তোমাকে এখানেই বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে। তোমার সুযোগটাও বন্ধ হয়ে যাবে, যে তুমি পেইড ওয়ার্কে তুমি পাবে না, তো আলটিমেটলি তাদের জীবনের সুযোগটা কমে যাবে, এবং এগুলো আলটিমেটলি তাদেরকে ডিপ্রেশন অ্যাংজাইটির দিকে কিন্তু ঠেলে দিচ্ছে, ফিজিক্যাল হেলথ তাদের খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। Paid care work affects the opportunities of and life chances of laborers. Paid care work affects the opportunities and life chances of laborers, as research by Paula England and colleagues shows men and women in caring field such as teachers, nurses and child care workers suffer a net wage penalty of 5 to 6% relative to workers in the non-caring fields. For workers on the, some example দিয়েছে, for workers on the bottom of the occupational hierarchy, the picture is even bleaker. For example, hourly pay of nursing and home care aides hover around the minimum wage in many states, and benefits such as medical insurance, sick leave or vacations time are available to only a minority of providers. Paid and unpaid caregivers have found allies among service sector unions and advocacy organizations. Service union is in particular have taken an interest in organizations low wage caregivers such as child care workers and nursery aiders. Social policy, however, has been slow to reflect the needs. However, has seen the social policy needs to paid and unpaid caregivers not to mention the need for the care recipient. It is likely that support for caregivers and their charges will remain insufficient and piecemeal until lawmakers, politicians and public decide to invest in what Rantley, Alvelda, Macnon, Duffy and Nancy Folbre call human infrastructure in their words. অর্থাৎ যেটা বোঝাতে চাইছি, যে সমস্ত অবস্থাগুলো যেগুলো সহজ ভাষায় অনেক কথা বলেছে, সহজ ভাষায় যেটা বোঝাতে চাইছে, যে যতক্ষণ না এই যে চারজনের কথা বলছে এখানে, এই চারজন যেটা বলছে সেটা হচ্ছে যে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার, আনটিল অ্যান্ড আনলেস ইউ ডেভেলপ হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার, দিস সিচুয়েশন ক্যান নট বি চেঞ্জড। হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মানবিক ইনফ্রাস্ট্রাকচার, মানে
এই যে কাজগুলো একজন মানুষ কেনই তোমাকে দিতে আসবে, আর তোমার কেনই বা এই অসুখগুলো হবে, কেনই তোমার প্রবলেমগুলো হবে, তোমার নিজের কাজ তো তুমি নিজে করতে পারো, তোমার নিজের কাজটা তো তুমি নিজে করতে পারো। তাহলে কেউ এসে আমার বাড়ির, মানে দেখবো ওই ইউরোপে কিন্তু এই আইডিয়াগুলো ডেভেলপ করেছে যে তারা নিজের রান্না বান্না তারা নিজেরাই করে, তারা তাদের নিজেদের অফিসের কাজ তারা নিজেরাই করে, তারা কাউকে রাখে না। তাদের নিজেদের এখানে যেমন তুমি দেখবে প্রচুর হচ্ছে সুইপার দেখতে পাওয়া যায়, এখানে দেখবে প্রচুর হচ্ছে তুমি দেখবে যে কি বলা হয় আরো অনেক যেগুলো আছে, জুতো টুতো পালিশ করা থেকে শুরু করে বিভিন্ন সুইপার মুচি থেকে শুরু করে অনেক প্রফেশন আছে। ওই সমস্ত কাজগুলো ওখানে আইদার মানুষরা নিজেরা করে, আর নইলে এই যারা একেবারেই করতে চায় না তারা হয়তো এই সমস্ত দেশগুলো থেকে মানুষকে সেখানে যারা গেছে তাদেরকে দিয়ে করায়। যারা নিজেরা করে তারা এই ভ্যালু থেকে করে যে আমার কাজ এটা আমাকে নিজেকে করতে হবে, তারা জুতোটা নিজেরাই পালিশ করে, নিজের অফিসের কাজটাও নিজে করে, রান্না বান্নার কাজটাও তারা নিজেরাই করে, বাচ্চা থেকে মানুষ করার কাজটাও তারা যথেষ্ট নিজেরাই দায়িত্ব নিয়ে করার চেষ্টা করে। তো এই ভ্যালু থেকে করার চেষ্টা করে যে আমার কাজ এটা আমাকেই করতে হবে, আমার কাজগুলো এবং বাছাই করা সেগুলো ওরাই কেন এসে করবে সেগুলো, তো তাতে করে ওর যে মূল্যবোধটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো ওইটাই বলছে যে এটাই বলছে যে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে, নইলে এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হবে না। তো সহজ ভাষায় যেটা বোঝাতে চাইছে, ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, সহজ ভাষায় যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে, আমার ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে যে সোসাইটির মধ্যে ইন্ডিপেন্ডেন্টটা তো অবশ্যই মানুষকে করতে হবে, কিন্তু কোঅপারেশনসটা বজায় রাখতে হবে। লিবারালিজম মানুষকে স্বাধীন করেছে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে এক্সপ্লয়টেশনসটাকে কিন্তু তৈরি করেছে, সেই এক্সপ্লয়টেশন জায়গাগুলো কমাতে হবে, প্রত্যেকের কাজগুলো প্রত্যেককে নিজেকে করতে হবে, ওটাই এখানে বোঝাতে চাইছে। তো এইরকম ভাবে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার মধ্যে দিয়ে তুমি কি করতে পারো, হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার মধ্যে দিয়ে তুমি নিজেকে মানে একটা ভালো সোসাইটিকে একটা ভালো সোসাইটিতে পরিণত করতে পারো। ওরা তুমি যখন এসে তোমার নিজের জুতো পালিশ করার কাজটা, তোমার বাচ্চা দেখাশোনার কাজটা যখন তুমি নিজের দায়িত্বেই যখন করবে অফিসের কাজের পাশাপাশি, তখন কিন্তু এই মানুষটি অফিসে যাওয়ার কিন্তু সুযোগ পাবে। তোমার অফিসের পার্টিসিপেশনটা নিশ্চয়ই 2 ঘন্টা তার মানে কমে যাবে। তুমি যদি 2 ঘন্টার পার্টিসিপেশনটা ওখানে কমিয়ে দাও, তাহলে এই মানুষগুলো 2 ঘন্টা ওখানে গিয়ে কাজ করার একটা অপরচুনিটি তৈরি হবে তাদের জন্য। তাহলেও এরাও কি করতে পারে, একটা হ্যান্ডসাম স্যালারি এটা আর্ন করতে পারে, সোসাইটি থেকে ইকুয়ালিটি আসতে পারে। ওদের কাজটা তো ওরা নিজেরাই করে, ওদের কাজটা তো আর অন্য কেউ করে দেবে না, কিন্তু ওটা করার পাশাপাশি এরা এসে এখানে তোমার বাড়িতে কেয়ারিং এর কাজটা করছিল, এই ক্যারিং এর কাজটাও না করে বরং ওই কাজটাতেও সে কিন্তু নিজেকে পার্টিসিপেট করাতে পারবে, যেটা পেইড ওয়ার্ক। তাহলে এইরকম ভাবে সোসাইটিতে একটা কি হতে পারে যে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে এই সিচুয়েশনসটা কেবল ডেভেলপ করতে পারে, যতক্ষণ না ওর মধ্যে ওই রিয়েলাইজেশনসটা আসছে এবং ওই ধরনের ভ্যালু সিস্টেম, ভ্যালু এডুকেশন যতক্ষণ না তুমি ইম্পোজ করছো যে আগে বাড়ির কাজটা করো তারপর অফিসে আসবে, বাড়ির কাজটা করে যদি তোমার মনে হয় সময় পাবে তারপর অফিসে কাজে আসবে, কারণ বাড়ির কাজটা তোমার করার জন্য কিন্তু যেগুলো অন্য কেউ যাবে না, অফিসের কাজ সেটা পরে, আগে বাড়ির কাজটা নিজে করতে হবে। তো এই মূল্যবোধটা যখন মানুষের মধ্যে চলে আসবে, যখন ঢোকানো যাবে, তখনই কেবলমাত্র সম্ভব যে একটা ভালো সোসাইটি তৈরি করা, ওটাকে বলছে যে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচারাল একটা সোসাইটি তৈরি করা। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। স্কলারদের মেন এমফাসিসটা এখানেই রয়েছে যে তারা হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার উপর জোর দিয়েছে, লাস্ট ভাষায় সহজ ভাষায় ওটা বোঝাতে চাইছে। লাস্ট লাইন কি বলছে দেখো, কেয়ার ওয়ার্ক ইজ নট জাস্ট আ কর্নারস্টোন অফ আওয়ার ইকোনমি, ইট ইজ রক বটম foundation. Care work provides the basis for our human infrastructure, and we need it to navigate through life as surely as we need our road and bridges. ঠিক আছে, যেমন আমরা আমাদের রোড এবং ব্রিজ দরকার হয়, রাস্তাঘাট প্রয়োজন পড়ে যেমন আমাদের নিজেদের চাহিদা হিসেবে, ঠিক ওই রকম ভাবেও আমাদের কিন্তু এই কাজগুলো প্রয়োজন পড়ে, কিন্তু কথাটা হচ্ছে এটা নিজেকে নিজে করতে হবে সহজ ভাষায়, তবেই এটা হবে। তোমরা এই মূল্যবোধটাই এটার মধ্যে দিয়ে শেখাতে চাইছি, আর কিছু না। বোঝা গেছে? কলেজে তো পড়িয়েছে এটা তোমাদের? না, আমাদের ভিজিবল এন্ড ইনভিজিবল ওয়ার্ক পড়িয়েছে, আর রিপ্রোডাক্টিভ লেবার যে নিচে যেটা লেখা ওইটা স্টার্ট করেছে। রিপ্রোডাক্টিভ কোথায় লেখা আছে? এই যে সি অলসো। আচ্ছা, রিপ্রোডাক্টিভ লেবার আছে এখানে, রিপ্রোডাক্টিভ লেবার নিচে ওটাতেই আছে, রিপ্রোডাকশন।
রিপ্রোডাকশনে আছে, রিপ্রোডাক্টিভ লেবার, প্রজননের যে কাজ, বাচ্চা জন্ম দেওয়ার কাজ, তাকে মানুষ করার কাজ, রিপ্রোডাকশনের কাজ হিসেবে কনসিডার হয়। ঠিক আছে, তো কিছু সিমিলারিটিস পেয়েছো ক্লাসে যা পড়িয়েছে ওখানে, এখান থেকে ওখানে কিছু পেলে? প্রথম দিকটা যেটা বললে ভিজিবল ইনভিজিবল ওইটা জানতে জানতে বাকি এগুলো নতুন, এগুলো তুমি দেখো আমরা সবই সমাজে দেখেছি না, আমরা দেখছি, আমরা এটা একজন নার্সকে নিয়ে এসে সেবা দিচ্ছেন রেস্টুরেন্টে, কোনো একজন পুরুষ বা মহিলাই, আমাদের সমাজে যদি মহিলাদের পার্টিসিপেশন এখন হয়নি, সবে হচ্ছে। তারপরে তুমি দেখবে এয়ার হোস্টেসকে তুমি দেখেছো, আমরা এগুলো কখনো এইভাবে ভেবে দেখেছি যে এখানেও একটা পলিটিক্স লুকিয়ে আছে, এখানে একটা এক্সপ্লয়টেশন লুকিয়ে আছে, এক্সপ্লয়টেশন বিশেষ করে যেটা পলিটিক্সের মাধ্যমে হয়েছে, কখনো ভেবেছো এই জিনিসগুলো এইভাবে? ভাবো না, এগুলোই তোমাকে দেখাতে চাইছে, ওই চশমাটা তোমাকে পড়াতে চাইছে, চশমাটা পড়ো, করে দেখো কত রকম এক্সপ্লয়টেশন সোসাইটিতে হয়। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? তোমাদের চশমা পরিষ্কার হয়েছে, চশমার কাঁচ? মৌয়া হ্যাঁ স্যার। রাগ করলে নাকি? তখন আমি বললাম ওই রকম। না স্যার। আর নয়নিকা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমাদের কলেজে পড়িয়েছে এটা? না স্যার, এখনো ডিএসসি পেপার শুরু করেনি। আর মৌয়া? স্যার আমাদের আগের ক্লাসে ওই ভায়োলেন্স নিয়ে বলছিল। তো তোমরা আজকে নতুন কি শুনলে, নতুন কি জানলে বলো শুনি। নতুন কি জানলে, নতুন কি শুনলে? বলো বলো, জলদি বলো। না, সাইলেন্ট হয়ে গেল। আরে কিছু তো বলো, কি শুনলে, কি জানলে, নতুন কোনটা লাগলো, কোনটা তোমরা আগে জানতে না? না নতুন লাগেনি তোমাদের, কারণ ফার্স্ট সেমিস্টারে তো পড়ানো হয়েছিল, তখন অনেক কথাই আমি তোমাদের বলেছি। নয়নিকা বিশেষ করে, মৌমা তো ছিল না ফার্স্ট সেমিস্টারে। কি মৌমা চুপ করে আছে? দেখো এইটাই, এই ব্যারামটা খুব খারাপ ব্যারাম। নিজেরা এখন SMS চালাচালি করছে গ্রুপে। বলো। চাপ বাবা, শুনতে পাচ্ছ তো তোমরা আদৌ? হ্যাঁ স্যার, পাচ্ছি। তাহলে চুপ করে আছো কেন? বলো কোনটা নতুন লাগলো, কি নতুন লাগলো বা নতুন লাগেনি, তোমরা জানতে এগুলো সব, এই ধারণাগুলো ছিল তোমাদের, যা হয়ে মনে হয়েছে বলতে হবে কেন এতবার? আমিও আন্দাজ পাই তাহলে তোমাদের কিভাবে পড়ালে তোমাদের লেভেল ম্যাচিং হবে। স্যার ফার্স্ট সেমে তো ওই ফেমিনিজম পড়াতে গিয়ে কিছু কিছু এগুলো জিনিস আপনি বলেছিলেন, হ্যাঁ, ওইগুলো কিছুর সাথে একটু রিলেট করতে পেরেছি। আর মৌমা? স্যার এতগুলো মানে সিচুয়েশন দিয়ে মানে রিয়েল লাইফে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে বললেন, সেটা কাইন্ড অফ একটু আইডিয়া ছিল, আপনি যেভাবে এত এক্সপ্লেন করে বলেন ওটাই একটু নতুন লাগলো, মানে অনেকটাই রিলেট করতে পেরেছি রিয়েল লাইফের সাথে কি হচ্ছে। হুম হুম যাই হোক, ভালো লাগলো শুনে, অনেক বলার পর বললে, জোর জবস্তি। ঠিক আছে, তাহলে আজকে এটাই থাক। এটা পারবে না নিজেরা নোট বানাতে এখান থেকে? হ্যাঁ, জাস্ট সিম্পল তোমাদের স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, রাইট আ নোট অন কেয়ার ওয়ার্ক অ্যান্ড পলিটিক্স। স্যার এখান থেকে পড়লেই তো হবে? হ্যাঁ, এই তো 2 পেজ, এই তো 2। হ্যাঁ স্যার, তাহলে এখান থেকেই নোটস বানিয়ে পড়ে নেব। পেজ নাম্বার নোট করে নাও, কত নম্বরে আছে ভালো করে দেখে নাও। 114, পিডিএফ হ্যাঁ 114। ঠিক আছে, তাহলে বইটা দিয়ে দিয়েছি, দেখে নিও এখান থেকে। নেক্সট দিন আসো এখান থেকে, আরেকটা জিনিস আমি তোমাদের এইভাবে ধরে ধরে এক্সপ্লেইন করে দেবো, ইজি হবে জিনিসগুলো। হয়তো বই আছে কিন্তু লিঙ্ক করতে পারবে না, অনেক কিছু আমি এরকম করে এক্সপ্লেইন করে দিলে সুবিধা হবে ধরতে। ঠিক আছে, এবং এই পার্টটাতে আমাদের, এই বইটাতে আমাদের মডিউল 2 এর সমস্ত কিছু রয়েছে, কিন্তু মডিউল 1-এ আমাদের যেগুলো আছেই সেগুলো এই বইটাতে নেই। সেগুলোর জন্য আমাদের অন্য কোনো বই পড়তে হবে, অন্য অনেক আর্টিকেল দেখতে হবে। হ্যাঁ, তো এগুলো নতুন যেহেতু আইডিয়া না, এগুলোর জন্য এরকম কোনো আইডিয়াল বই হয় না। তো এটা নয় আছে মডেল 2টা, মডেল 1টা পাবে না। যাই হোক, টাইম টু টাইম সব পেয়ে যাবে, আপাতত এটা দেখো, এই আর কি। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক।